স্যার আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ক্লাসটা আসলে একটা স্পেশাল ব্যাপারকে ডেডিকেট করে। খুব সম্ভবত আমাদের পরশুদিন হচ্ছে আইডিয়াল কলেজে এক্সাম। তো আইডিয়াল কলেজের এক্সামে জুওলজি সিলেবাসটা ছিল খুব মোস্ট প্রবাবলি একাইনো ডারমাটা পর্যন্ত, অর্থাৎ যে নন কর্ডেড ফাইলাগুলো আছে, নন কর্ডেড যে পর্বগুলো আছে এই পর্যন্ত। আমরা এই ভিডিওটাকে আসলে ওভাবে করেই আসলে অ্যারেঞ্জ করেছি। আমাদের এই ভিডিওটা খুব লেংদি আমরা করব না, কারণ নাইট বিফোর এক্সাম আপনি আসলে এত টাইম পাবেন না। সো খুব শর্টে আমরা যেন পুরো ব্যাপারটাকে, পুরো চ্যাপ্টারটাকে আমরা রিভাইজ করতে পারি, এজন্যই আসলে এই ভিডিওটা করা হচ্ছে এবং এই নোটটাও সেই জন্যই করা হচ্ছে। পয়েন্ট নাম্বার 2, মনে রাখতে হবে এখানে আসলে আমরা অনেক কিছুই ধরে নিব আপনারা আগে পড়ে আসছেন। যেমন এই ভিডিওতে কিন্তু আমরা জার্ম লেয়ার কি এটা আমরা ডিসক্রাইব করব না, সিমেট্রি কি হয়তো বললেও খুব শর্টকাটে জাস্ট ডিফাইন করে যাব মুখে মুখে, কারণ আমাদের অফলাইনের ব্যাচগুলোতে আমরা প্রত্যেকটা টপিক আসলে আমরা পড়িয়েছি। জার্ম লেয়ার ব্যাপারটা কি, সিমেট্রি ব্যাপারটা কি, হোয়াট ইজ সিলম, এগুলো আমরা ছবি এঁকে অনেক বড় বড় নোটে আমরা এগুলোর ক্লাসিফিকেশন, এগুলোর ডেফিনেশন সবই আমাদের পড়া হয়ে গিয়েছিল। সো এখানে আসলে ওই ব্যাপারগুলোকে, পুরো ব্যাপারটা, পুরো চ্যাপ্টারটাকে, টপিকটা যেটা আছে তাকে আমরা আসলে সামারাইজ করতেছি। সো এই জিনিসগুলো ভিডিওতে আপনি ডিটেলসে পাচ্ছেন না। এবার ভিডিওতে আমরা শুরু করি। এখন ভিডিও শুরুতে কিছু আমরা ইন্ট্রো কথাবার্তা বলে নিব। ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের এই নোটটা একটু আমি যদি আপনাকে দেখাই দিই একবার। এটা বিশাল বড় একটা নোট, দেখে ভয় পাওয়ার মতো অফকোর্স, কিন্তু যখন আমরা পড়তে নিব আপনি দেখবেন এটা মারাত্মক ইজি লাগবে এবং আপনি এমন হতে পারে যে এই চ্যাপ্টারটা এরপর থেকে এই নোট ছাড়া আসলে আপনি অন্য কিছু ফলো করতেই চাচ্ছেন না, হতে পারে। এখন এই নোটটা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ, এই পুরোটা। এবং এই পুরোটা শেষ করার মাধ্যমে আপনি দেখবেন আপনার হচ্ছে এই যে 1 থেকে 8 পরিফেরা থেকে নিয়ে শুরু করে একাইনো ডারমাটা পর্যন্ত, এই যে মোট 8টা ফাইলা, 8টা পর্ব, এইটা আপনার শুধু না মোটামুটি খুব ভালো মতো ইনশাল্লাহ পড়া হয়ে গিয়েছে। সো এটা করলে, এই নোটটা কমপ্লিট করলে ইনশাল্লাহ এটা আশা করা যায় আপনার পরীক্ষার প্রিপারেশন এর মাধ্যমেই শেষ হয়ে যাবে। আমরা শুরু করি। যেখানে আমরা মনে রাখবো আমাদের এই নোটটা শুরু হয়েছে, প্রথম যে কলামটা নেম অফ ফাইলাম, আমরা কোন কোন ফাইলাম বলতেছি আর ফাইলাম জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমাদের মুখে মুখে আমরা সংক্ষিপ্ত একটা সামারি করে নেই। স্যার, আমরা যদি একটা সেট কাউন্ট করি ম্যাথে, তাহলে একটা সেট বলতে আমরা বুঝি যার আন্ডারে পাওয়া যায় কিছু সাবসেট। বাংলায় বললে একটা সেটের অধীনে পাওয়া যায় কিছু উপসেট বা সাবসেট। আমরা যদি কিংডমকে সেট হিসেবে কাউন্ট করি, অ্যানিমাল কিংডম, সো কিংডম অ্যানিমালিয়া, তাকে যদি আমরা সেট হিসেবে কাউন্ট করি, তাহলে অ্যানিমালিয়া নামের এই কিংডমটা বা সেট এর অধীনে আমরা যে সাবসেটগুলো পাবো, দোজ আর অ্যাকচুয়ালি আমাদের এই ফাইলাগুলা। অর্থাৎ আবার বলতেছি, একটা সেটের অধীনে যেমন অনেকগুলো করে স্যার সাবসেট পাওয়া যায়, সেমভাবে কিংডমের অধীনে অনেকগুলো ফাইলাম পাওয়া যায়। অনেকগুলো ফাইলাম না বলে আমরা বায়োলজিতে একটা প্লুরাল ফর্ম ইউজ করি ইংলিশে, এই প্লুরাল ফর্মটা হচ্ছে ফাইলা। সো অনেকগুলো ফাইলাম পাওয়া যায় না বলে আমরা বলি হচ্ছে ফাইলা পাওয়া যায়। সো আমাদের মনে রাখতে হবে কিংডম অ্যানিমালিয়া এর অধীনে টোটাল ফাইলা হচ্ছে 33টা, এবং আউট অফ 33টার মধ্যে আমরা 9 জনকে বলি স্যার মেজর। তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে, আন্ডার দ্য কিংডম অ্যানিমালিয়া, অ্যানিমালিয়া নামক কিংডম এর অধীনে মোট টোটাল পর্ব বা ফাইলাম হচ্ছে 33, এবং আউট অফ 33 ওই 33টা ফাইলামের মধ্যে 9 অফ দেম আর কল মেজর ফাইলা, 9 জনকে আমরা বলি হচ্ছে মেজর ফাইলা বা মুখ্য পর্ব। আর বাকিগুলোকে আমরা কি বলবো স্যার? বাকিগুলোকে বলবো হচ্ছে মাইনর ফাইলা বা গৌণ পর্ব বাংলাতে। এখানে এই যে 9টা মুখ্য পর্ব, এই 9টা মুখ্য পর্বের মধ্যে আবার আমাদের 1 থেকে 8কে আমরা বলি হচ্ছে নন কর্ডেট, আর 9 নাম্বারকে আমরা বলি হচ্ছে কর্ডেট। ব্যাপারটা এমন কেন হলো স্যার? কর্ডেট বা নন কর্ডেট মনে রাখতে হবে, 9 নাম্বার যে মুখ্য পর্ব,
নাইন্থ মেজর ফাইলা, এ সমস্ত এই ফাইলামের আন্ডারে যে সমস্ত অ্যানিমেল পাওয়া যায় তাদের বডিতে নটোকর্ড নামে একটা স্পেশাল স্ট্রাকচার স্যার পাওয়া যায়, লাইফের এনি মোমেন্টে পাওয়া যেতে পারে। সো বেসিক্যালি এটাই আসলে আমাদের কিওয়ার্ডস, আইডেন্টিফাইং একটা পয়েন্ট, ডিস্টিংগুইশিং পয়েন্ট, এটা দিয়ে আমরা আলাদা করে ফেলতে পারি। তাহলে যারা তাদের জীবনের যে কোনো একটা সময় এনি মোমেন্ট অফ দেয়ার লাইফ, তাহলে হচ্ছে লাইফ সাইকেল, তাহলে লাইফ সাইকেলের যে কোনো একটা সময়ে যদি নটোকর্ডের প্রেজেন্স পাওয়া যায় তাহলে ইউ আর আ কর্ডেট। আর তুমি যদি এমন কোনো অ্যানিমেল হও যার জীবনের কোনো সময়ই নটোকর্ড ছিল না, এখনও নাই, তাহলে তোমার নাম হবে হচ্ছে নন কর্ডেট। দুনিয়ার সকল কর্ডেট অ্যানিমেলকে রাখা হয়েছে আন্ডার দ্য ফাইলাম কর্ডাটা, অথবা উল্টা করে বললে কর্ডাটা নামক পর্ব এর অধীনে সকল অ্যানিমেলকে আমরা বলবো হচ্ছে কর্ডেট। আর কর্ডাটা বাদ দিলে এক্সেপ্ট দ্য নাইন্থ ফাইলাম উইচ ইজ কর্ডাটা, অল আদার অ্যানিমেলস অফ অল আদার ফাইলা, অন্য আর যে কোনো পর্বের অধীনে যে কোনো অ্যানিমেলকে আমরা তাহলে কি বলবো স্যার? নন কর্ডেট। অনলি 9 নাম্বার পর্বের অধীনে অ্যানিমেলদের আমরা বলবো কর্ডেট, তা বাদে অন্য যে কোনো পর্বের অধীনে অন্য যে কোনো অ্যানিমেলকে, এনি আদার অ্যানিমেল অফ এনি আদার ফাইলা, অন্য যে কোনো পর্বের অধীনে যে কোনো অ্যানিমেলকে আমরা বলবো হচ্ছে নন কর্ডেট স্যার। সো নন কর্ডেট তাহলে বেসিক্যালি 9 নাম্বার যদি ফাইলাম বাদ দিয়ে হয় তাহলে 1 থেকে 8 নাম্বার ফাইলাকে আমরা তাহলে কি বলতেছি? বেসিক্যালি নন কর্ডেট। আমরা আজকে এটাই আসলে পড়বো, এই যে আমাদের 1 থেকে 8-এর মধ্যে এখানে একটা কথা মনে রাখতে হবে, এই যে 9টা মেজর ফাইলা, এই 9টা মেজর ফাইলার নাম আপনাকে সিরিয়াল বাই মনে রাখতে হবে। আই এম রিপিটিং দিস, এটাকে আপনাকে এই 9 জনের নাম সিরিয়াল বাই মনে রাখতে হবে। পরীক্ষার একটা কমন কোশ্চেনের প্যাটার্ন এরকম হয়, স্যার পরীক্ষায় বলবে যে হচ্ছে আপনার 6th মেজর ফাইলাম এর ক্যারেক্টারিস্টিক্স বলেন, তখন স্যার আপনি কী করবেন? আপনি ইচ্ছা মতো যে কোনো একজনকে 6 পজিশনে নিয়ে আসবেন? না স্যার, আপনাকে 6 পজিশনে যে আছে উইচ ইজ অ্যানিলিডা, তার ক্যারেক্টারগুলোই বলে দিয়ে আসতে হবে। এই জন্য আপনাকে সিরিয়াল বাই মনে রাখাটা এখানে লাগবেই, মাস্ট। এখন আমরা যদি স্টার্ট করি, প্রথম যে মেজর ফাইলাম ছিল তার নাম পরিফেরা, সেকেন্ডটা হচ্ছে নিডারিয়া, থার্ড হচ্ছে প্লাটিহেলমিনথিস, ফোর্থ হচ্ছে নেমাটোডা, ফিফথ মলাস্কা, সিক্সথ অ্যানিলিডা, সেভেন্থ হচ্ছে আর্থ্রোপোডা, আর 8 নম্বর পজিশনে আছে হচ্ছে অ্যাকাইনোডার্মাটা। তাহলে আমাদের 8 নম্বর মুখ্য পর্ব, 7 নম্বর মুখ্য পর্ব, 6 নম্বর মুখ্য পর্ব, 5 নম্বর মেজর ফাইলাম মুখ্য পর্ব, এরপর 4 নম্বর মুখ্য পর্ব, 3 নম্বর মুখ্য পর্ব, 2 নম্বর মুখ্য পর্ব এবং ফার্স্ট মেজর ফাইলাম প্রথম মুখ্য পর্ব পরিফেরা। এখন নোটটাকে আমরা অ্যারেঞ্জ করেছি এমনভাবে যেন এই কয়টা মেজর ফাইলাম, এই কয়টা মুখ্য পর্ব থেকে কোনো টাইপের কোনো এমসিকিউ কোনোভাবেই বাদ না যায়। ইনশাল্লাহ যাবে না। আমি যদি আপনাকে নোটটা একবার দেখাই, সো এই নোটটা এখানে প্রত্যেকটা ফাইলাম থেকে যত ক্যারেক্টার যত বইতে এক্সিস্ট করতে পারে সব কিছুকে একসঙ্গে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা নোটটা করেছি। ইনশাল্লাহ এটা শেষ করতে পারলে দেখবেন আপনার কোনো ফাইলামের আন্ডারে কোনো কিছুই আর বাদ যাচ্ছে না, এবং এই পড়াটাও খুবই ইজি হয়ে যাবে। আমরা খেয়াল করব এই কলামটা, আমরা কলাম ধরে আগাবো। এই যে প্রথম যে সারিটা কলামটা, এখানে আসলে আমাদের পর্বগুলোর নাম বলা আছে। পাশের যে কলামটা সেখানে আপনি দেখবেন পরিফেরা যদি হয়, পাশের কলামটাকে আমরা চুজ করেছি প্রত্যেকটা ফাইলামের জন্য যে স্পেশাল নেম বা আদার যে নেমগুলো আছে সেগুলো বলার জন্য। আবার তার পাশের কলামটা হচ্ছে ফাইলাম ওয়াইজ ওদের জার্ম লেয়ার বলার জন্য, পাশের কলামটা হচ্ছে ওদের সিমেট্রি বলার জন্য। এভাবে করে আমি আপনাকে কলামগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। তাহলে এভাবে করে প্রত্যেকটা ফাইলাম এর, যেমন ধরেন পরিফেরা ফার্স্ট মেজর ফাইলাম, তার স্পেশাল নেম কি হবে, তার জার্ম লেয়ার কী হবে, তার সিমেট্রি কী হবে, তার সিলম কী হবে, ক্লিভেজ আছে নাকি নাই, থাকলে কি হবে, লেভেল অফ অর্গানাইজেশন কি হবে, সার্কুলেটরি সিস্টেম কি হবে, অ্যালিমেন্টারি ক্যানাল কি হবে, কাভারিং যদি থাকে তার নামটা কি হবে, এক্সোস্কেলেটন যদি থাকে তাহলে কি হবে, এন্ডোস্কেলেটন থাকলে কি হবে, তার সেগমেন্টেশন, তার এক্সক্রিটরি অর্গান, তার লার্ভাগুলোর নাম, তার হ্যাবিটেট, তার বাসস্থান, তার স্বভাব বা লাইফস্টাইল, অরিজিন অফ দ্য নেম, নামটা কেমন করে আসছে, তাহলে অফকোর্স সাইন্টিফিক নেম সহ, এবং স্পেশাল কিছু ক্যারেক্টার, এবং শেষে লোকোমোটরি অর্গান বা অর্গান অফ লোকোমোশন, চলনাঙ্গ,
কোন অঙ্গ দিয়ে সে চলাফেরা করে, আদৌ চলাফেরা করে নাকি, তাহলে সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন একটা পর্বের এই জিনিসটার মাধ্যমে। আমরা শুরু করে দিচ্ছি। প্রথমটায় আসি। আমরা আগে এই কলামটা ফিল আপ করবো। বলা হচ্ছে স্পেশাল নেম অর আদার নেম। আমাদের পর্বের নাম যদি হয় হচ্ছে পরিফেরা, ইফ দ্য নেম অফ দ্য ফাইলাম ইজ পরিফেরা, তাহলে মনে রাখতে হবে এই ফাইলাম পরিফেরা নামের এই ফাইলামের আন্ডারে যে সমস্ত অ্যানিমেল পাওয়া যায় ওদেরকে আমরা একটা স্পেশাল নেম দিই। নেমটা হচ্ছে পোর বিআরআর অ্যানিমালস। পোর যে বিআর করে, মনে রাখতে হবে স্যার, যারা হচ্ছে পরিফেরা ফাইলামের আন্ডারে পড়ে এই সমস্ত অ্যানিমেলের বডিতে অনেক নিউমেরাস, অথবা আপনি এটাও বলতে পারেন আনকাউন্টেবল নাম্বার অফ পোর বা ছিদ্র পাওয়া যায়। তাহলে বলা যেতে পারে বাংলায়, এই পর্বের অধীনে যে সমস্ত প্রাণী পাওয়া যায় তাদের দেহে অসংখ্য ছিদ্র পাওয়া যায়। এই জন্য বাংলায় বলি আমরা ছিদ্রাল প্রাণী, আর ইংলিশে বলবো পোর বিয়ারার অ্যানিমালস, যেই প্রাণীতে যেই অ্যানিমেলে অসংখ্য পোর বিয়ার করে। আর যার গায়ে অসংখ্য ছিদ্র পাওয়া যায় তাকে আমরা আসলে স্পঞ্জ নামে ডাকি। এই জন্য এই ফাইলামের আন্ডারে যে সমস্ত অ্যানিমেল পাওয়া যায় দে আর কমনলি নোন অ্যাজ স্পঞ্জ। আমরা যদি পরের ফাইলামে মুভ করি, সেকেন্ড মেজর ফাইলাম, দ্বিতীয় মুখ্য পর্ব নিডারিয়া, তাহলে নিডারিয়া ফাইলামের আন্ডারে যে সমস্ত অ্যানিমেল পাওয়া যায় এগুলো স্যার অনেকে একসঙ্গে হয়ে একটা কলোনি ফর্ম করতে পারে, অ্যান্ড দ্য কলোনি অফ নিডারিয়ান অ্যানিমালস ক্যান কম্প্যারেবল টু দ্য ট্রপিক্যাল রেইন ফরেস্ট। ওদের যে কলোনিকে আমরা সমুদ্রের রেইন ফরেস্ট এর সাথে কম্পেয়ার করতে পারি বা তুলনা করতে পারি। এবং এরা এতটাই কালারফুল হয়, যখন অনেকগুলো নিডারিয়ান একত্রে কলোনি বানাচ্ছে তাহলে ওদের কলোনিটা অনেক বেশি কালার ডাইভার্সিটি দেখা যাচ্ছে, রঙের বৈচিত্র্য। এই জন্য এই বৈশিষ্ট্য মাথায় রেখে নিডারিয়ান অর্থাৎ নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদেরকে আমরা সমুদ্রের ফুল বা ফ্লাওয়ার অফ দ্য সি নামেও আমরা ডেকে থাকি। এটা হচ্ছে ওদের একটা স্পেশাল নেম। 3 নম্বরে আসবো আমরা। 3 নম্বর মেজর ফাইলামের নাম যদি হয় প্লাটিহেলমিনথিস, তাহলে প্লাটিহেলমিনথিস নামের 3 নম্বর যে মেজর ফাইলামটা আছে, মুখ্য পর্ব আছে, এর অধীনে যে সমস্ত অ্যানিমালসগুলো আছে ওদেরকে আমরা যে আদার নেম বা স্পেশাল যে নেমটা দিই সেটা হচ্ছে ফ্ল্যাট ওয়ার্মস। কারণ মনে রাখতে হবে এই ফাইলামের আন্ডারে অ্যানিমালসগুলো হচ্ছে ওয়ার্ম, দে আর বেসিক্যালি প্যারাসাইট, পরজীবী, অন্যের দেহে বাস করে, তার ক্ষতি করে, এবং ওদের উপরে নিচে দুইটা সারফেসই হচ্ছে ফ্ল্যাট, অর্থাৎ পৃষ্ঠদেশ এবং অঙ্কীয়, ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল, উপরে নিচে দুটাই হচ্ছে একবারে কমপ্লিটলি ফ্ল্যাট স্যার। এজন্য বলা হয় ওরা ফ্ল্যাট তথা বাংলায় চ্যাপ্টা, ওদের নামটাই কি হয়ে যাবে ফ্ল্যাট ওয়ার্মস তথা চ্যাপ্টা কৃমি। তারপর আমরা যদি পরের ফাইলামে অর্থাৎ পরের পর্বে আমরা যদি শিফট করি তাহলে এই 4 নম্বর মুখ্য পর্ব যদি হয় নেমাটোডা, তার অধীনে আমরা অ্যানিমালগুলোকে বলবো জেনারেলি নাম দিব নেমাটোডস, এবং ওদের স্পেশাল নেমটা হবে থ্রেড ওয়ার্ম অথবা রাউন্ড ওয়ার্ম। কেন স্যার? এক্সটার্নাল মরফোলজির দিকে যদি আপনি তাকান, বাহ্যিক গঠন যদি আপনি দেখেন, তাহলে বাহ্যিক গঠনে এই পর্বের অধীনে অ্যানিমেলগুলোর বডিটা হয় হচ্ছে সুতার মতো থ্রেড লাইক, আর ওদের ক্রস সেকশনে ওদের প্রস্থচ্ছেদে দেখতে হয় গোলাকার। তাহলে বাহ্যিকভাবে দেখতে যদি হয় সুতার মতো তাহলে সুতাকৃমি নাম দিতে পারি আমরা। আর যেহেতু ওদের প্রস্থচ্ছেদ সম্পূর্ণ গোলাকার এই জন্য আমরা কি বলতে পারি গোলকৃমি বা রাউন্ড ওয়ার্ম। তাহলে থ্রেড ওয়ার্মসের বাংলা হচ্ছে সুতাকৃমি আর রাউন্ড ওয়ার্মসের বাংলা হচ্ছে স্যার গোলকৃমি। পরের যে পর্বটা মলাস্কা, মনে রাখতে হবে মলাস্কাকে আমরা বলতেছি সেকেন্ড লার্জেস্ট ফাইলাম, অর্থাৎ সবচাইতে বেশি অ্যানিম্যাল স্পিসিস এক্সিস্ট করে। এটা হচ্ছে আপনার 7 নম্বর মুখ্য পর্ব, 7th মেজর ফাইলাম আর্থ্রোপোডার আন্ডারে, ওকে আমরা বলবো লার্জেস্ট ফাইলাম। আর 5 নম্বর যে মুখ্য পর্ব 5th মেজর ফাইলাম মলাস্কা, তার আন্ডারে সেকেন্ড, এর আন্ডারে যে অ্যানিমেলগুলো পাওয়া যায়, যতগুলো অ্যানিমাল স্পিসিস পাওয়া যায় ওদের নাম্বার আমরা কাউন্ট করলে আমরা পাবো সেকেন্ড লার্জেস্ট। সো লার্জেস্ট হবে আর্থ্রোপোডা, সেকেন্ড লার্জেস্ট হবে হচ্ছে মলাস্কা। এখন মনে রাখতে হবে এই ফাইলামের আন্ডারে যে সমস্ত অ্যানিমেল পাওয়া যায়, স্নেইল, এখন ওদের বডিগুলো শামুক, ঝিনুক, ওদের মেইন যে বডিটা, বাইরে শক্ত খোলসের কথা আমরা বলতেছি না, আউটার হার্ড শেলের কথা আমরা এখন নিচ্ছি না, তাহলে
ওদের যে মেইন বডিটা, যেটা ওই শক্ত আউটার শেলটা দিয়ে আসলে প্রোটেক্টেড থাকে, মেইন বডিটা অনেক সফট হয়। এই জন্য ওদের বলা হচ্ছে নরম দেহ প্রাণী, বা ইংলিশে বলবো আমরা সফট বডিড অ্যানিমালস। খুব আহামরি কঠিন কিছু টার্মস না, নামের অর্থ বুঝতে পারলেই পড়াটা হয়ে যায়। আর ওদেরকে জেনারেলি আমরা ডাকবো মলাস্ক নামে। পরের পর্ব, এটা আমাদের 6 নম্বর মুখ্য পর্ব, 6th মেজর ফাইলাম। এই ফাইলামের আন্ডারে অ্যানিমেলদের আমরা বলবো জেনারেলি ডাকবো, এ ভাই অ্যানিলিড সামনে আসেন তো। সো জেনারেলি বলবো হচ্ছে অ্যানিলিডস, কিন্তু স্পেশাল নেমটা কি হবে মনে রাখতে হবে, অ্যানিলিডা ফাইলামের আগে, এই ফাইলামটার আগে আগের অন্য কোনো ফাইলামে কোনো অ্যানিম্যাল বডিতে সেগমেন্টেশন আসলে আমরা কিন্তু পাই না। আপনারা অলরেডি যারা ক্লাস পেয়েছেন অফলাইনে ক্লাসগুলো, বা আপনারা নিজেরাও পড়েছেন, অন্য যেখানেই পড়েছেন, আপনি হয়তো জানবেন হোয়াট ইজ সেগমেন্টেশন। বডিকে আমরা আসলে অনেকগুলো সেগমেন্টে ডিভাইড করতে পারি স্যার। যেমন আমরা যদি আমাদের অফলাইনে এই নোটটা আমরা খেয়াল করি, তাহলে আমরা জানবো, এগুলো হচ্ছে আমাদের অফলাইন নোট স্যার। আমরা একটু দেখানোর ট্রাই করবো আপনাদের এটা। মলাস্কা, এই যে আমাদের অ্যানিলিডা, আমাদের ওদের বডিটা কিন্তু অনেকগুলো সেগমেন্টে ডিভাইডেড। একটা সেগমেন্ট, আরেকটা সেগমেন্ট, আরেকটা সেগমেন্ট, আরেকটা সেগমেন্ট, দিজ আর কল বডি সেগমেন্ট অর মেটামিয়ার। সো ওদের বডিটা আসলে অনেকগুলো সেগমেন্টে ডিভাইড করা। তাহলে এই জন্যই আসলে আমরা বলি দে আর সেগমেন্টেড ওয়ার্ম। তাহলে ওদের আগে অন্য কোনো ফাইলামে, অন্য কোনো পর্বে, প্রিভিয়াস অন্য কোনো ফাইলামের কোনো অ্যানিমেল বডিতে, যেটা আমরা মাত্র দেখলাম ছবিতে, এরকম করে বডিটা অনেকগুলো সেগমেন্টে ডিভাইডেড, অনেকগুলো পার্ট আছে, সেগমেন্ট আছে, এরকম বডি আসলে দেখতে পাওয়া যায় না স্যার। এই জন্য ওদেরকে আমরা নাম দিচ্ছি, এটা একটা মেজর ক্যারেক্টার হিসেবে আমরা কাউন্ট করতেছি, আমরা নাম দিব কি সেগমেন্টেড ওয়ার্ম। এখন আমরা 2 নম্বর যে নামটা, ওদের বডির প্রত্যেকটা সেগমেন্ট হচ্ছে রিং শেপড, এই জন্য আমি নাম দিব রিং ওয়ার্ম। বাংলায় বলবো হচ্ছে আংটির মতো। এটা একটু বাংলা নামটা খুব অদ্ভুত। অ্যানিলিডসদের, অর্থাৎ অ্যানিলিডা পর্বের অন্তর্গত প্রাণীদের আমরা বলি হচ্ছে অ্যানিলিডস। ওদেরকে আমরা বলি অঙ্গুরিমাল প্রাণী। এখানে আসলে ওই যে হাতে তো আমরা অঙ্গুলি, আমরা আঙুলে কিন্তু আমরা আসলে আংটি পরি, সো এই জন্য আমরা এটা বলা হয় অঙ্গুরিমাল প্রাণী। আর আমরা ইংলিশে বলবো হচ্ছে রিংওয়ার্ম। এখন নেক্সট যদি পর্বে আসি, নেক্সট পর্বটা হচ্ছে ওই যে আমাদের লার্জেস্ট ফাইলামটা ছিল আমাদের আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা পর্বের অধীনে প্রাণীদেরকে আমরা জেনারেলি বলবো আর্থ্রোপোডস। এবং মনে রাখতে হবে যে এই আর্থ্রোপোডসদের পাগুলো অনেক জয়েন্টেড হয়, অর্থাৎ ওদের পাতে অনেক জয়েন্টস থাকে। এখন পাতে অনেক জয়েন্টস থাকে, এটা আমি যদি খুব কুইকলি একটু আপনাকে দেখানোর ট্রাই করি, তাহলে ব্যাপারটা কিন্তু কাইন্ড অফ স্যার এরকম হয়ে যায়। খেয়াল করব, এটা আমাদের অফলাইন ব্যাচে আমরা ছবিটা ড্র করেছিলাম। এই যে আমাদের, এটা যদি হয় আমাদের একটা গ্রাস হোপার, আর এই যদি হয় তাদের পা, তাহলে আপনি খেয়াল করবেন এই যে একটা জয়েন্ট, আবার জয়েন্ট, জয়েন্ট, আবার জয়েন্ট, 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 তাহলে ওদের পাতে এরকম নিউমেরাস অনেকগুলো স্যার জয়েন্টস আমরা পাচ্ছি। দ্যাট ইজ দ্য রিজন স্যার আমরা ওদেরকে নাম দিব জয়েন্টেড লেগ অ্যানিমালস, যাদের পা অনেকগুলো জয়েন্ট থাকে, অনেকগুলো জয়েন্ট দিয়ে পায়ের পার্টগুলো কানেক্টেড। সো মনে রাখতে হবে, তাহলে ওদের নাম হচ্ছে জয়েন্টেড লেগ অ্যানিমালস, ওদের স্পেশাল নেম। আর লাস্ট যেটা আমরা আজকে পড়বো এখানে এই নোটে, অ্যাকাইনোডার্মাটা, 8 নম্বর মেজর ফাইলাম, 8 নম্বর মুখ্য পর্ব। ওদের স্কিন এ অসংখ্য কাটা পাওয়া যায়, স্পাইন মানে কাটা। সো স্পাইনাস স্কিন অ্যানিমালস, এমন কিছু অ্যানিমাল যাদের স্কিনে অসংখ্য স্পাইন বা কাটা পাওয়া যায়। বাংলা নামটা খুব অদ্ভুত এবং সুন্দর, বাংলা ভাষণের বইতে বলা আছে কণ্টক ত্বক প্রাণী। কণ্টক মানে কাটা, ত্বক মানে স্কিন, যাদের স্কিনে অনেক কণ্টক বা কাটা পাওয়া যায়। আর জেনারেলি আমরা কি নামে ডাকি, অ্যাকাইনোডার্মস। তাহলে আমরা একটু যদি ফার্স্ট থেকে আসি, তাহলে পরিফেরা যদি হয় 1 নম্বর মুখ্য পর্ব, এই 1 নম্বর মুখ্য পর্ব বা ফার্স্ট মেজর ফাইলাম এর আন্ডারে অ্যানিমেলসদের জেনারেলি আমরা বলি হচ্ছে পরিফেরান, আর স্পেশাল নেম হচ্ছে পোর বিয়ারার অ্যানিমেল বা স্পঞ্জ। 2 নম্বর যে মেজর ফাইলামটা নিডারিয়া, তার আন্ডারে অ্যানিমেলসদের আমরা বলি নিডারিয়ান। আর
আমরা স্পেশাল নেম দিচ্ছি ফ্লাওয়ার অফ দ্য সি অ্যান্ড দে ফর্ম দ্য ট্রপিক্যাল রেইন ফরেস্ট। তারপর 3 নাম্বার যে মেজর ফাইলাম প্লাটিহেলমিনথিস, তার আন্ডারে আমরা অ্যানিমালদের বলি হচ্ছে ফ্ল্যাট ওয়ার্মস। 4 নাম্বার যে মেজর ফাইলাম নেমাটোডা, তার আন্ডারে আমরা অ্যানিমালসদের জেনারেলি বলি হচ্ছে নেমাটোডস, আর স্পেশাল নেম হচ্ছে থ্রেড ওয়ার্ম অথবা রাউন্ড ওয়ার্ম। 4 নাম্বার যে মেজর ফাইলাম মলাস্কা, উইচ ইজ বেসিক্যালি দ্য সেকেন্ড লার্জেস্ট ফাইলাম, ওর আন্ডারে অ্যানিমালসদের আমরা জেনারেলি বলি মলাস্ক এবং স্পেশাল নেম দিয়ে হচ্ছে সফট বডিড অ্যানিমাল। 4 নাম্বার শেষে 6 নাম্বার যে মেজর ফাইলাম অ্যানিলিডা, অ্যানিলিডা নামের মেজর ফাইলামের আন্ডারে অ্যানিমালসদের আমরা বলি অ্যানিলিডস এবং স্পেশাল নেমটা হচ্ছে সেগমেন্টেড ওয়ার্ম অথবা রিং ওয়ার্ম। তাহলে পরের যে মেজর ফাইলামটা 7 নাম্বার 7th, যেটা বেসিক্যালি লার্জেস্ট ফাইলাম, যার আন্ডারে সবচেয়ে বেশি অ্যানিমাল স্পিসিস এক্সিস্ট করে, আমরা আর্থ্রোপোডস নামে ডাকি জেনারেল নেম, আর স্পেশাল নেম হচ্ছে জয়েন্টেড লেগ অ্যানিমালস। আর 8 নাম্বার যে মেজর ফাইলাম হুইচ ইজ অ্যাকাইনোডার্মাটা, তার আন্ডারে অ্যানিমালসদের আমরা জেনারেলি বলি অ্যাকাইনোডার্মস, আর স্পেশাল নেম হচ্ছে স্পাইনাস স্কিন অ্যানিমালস। আমরা এবার শিফট করবো হচ্ছে পরের কলামে 3 নাম্বার জার্ম লেয়ার, সিমেট্রি এবং সিলম। আমরা এই 3টা জিনিস একসাথে পড়ে ফেলার ট্রাই করব। রাইট, মনে রাখতে হবে জার্ম লেয়ার ব্যাপারটা আসলে কি। জার্ম লেয়ার মানে আসলে স্যার টিস্যু লেয়ার। এমব্রায়োতে সেলগুলো নিজেদেরকে 1টা 2টা 3টা সো এভাবে করে টিস্যু লেয়ারে অ্যারেঞ্জ করতে পারে। যদি আলটিমেটলি শেষ পর্যন্ত টিস্যুর লেয়ার অর্থাৎ সেলগুলো দিয়ে তৈরি যে লেয়ারগুলা, এই লেয়ারগুলোর নাম্বার দাঁড়ায় 2টা, তাহলে ওই অ্যানিমেলটাকে আমরা বলবো ডিপ্লোব্লাস্টিক। আর যদি এমব্রায়ো অবস্থায় ডিউরিং দ্য এমব্রায়োনিক স্টেজ যদি সেলগুলা if the cells arrange themselves in 3 layers, যদি সেলগুলো নিজেদেরকে 3টা লেয়ারে অ্যারেঞ্জ করে, যেখানে আউটার লেয়ারের নাম আমি বললে আপনারা চিনবেন কারণ এগুলো আপনারা পড়ে আসছেন। সো পরীক্ষার আগের দিন আসলে কেউ এসব নতুন করে জানে না, মানুষ রিভাইজ করে। আউটার লেয়ারের নাম হচ্ছে একটোডার্ম, মিডল লেয়ারের নাম হবে হচ্ছে মেসোডার্ম, আর ইনারমোস্ট লেয়ারের নাম হবে হচ্ছে এন্ডোডার্ম। এরকম 3টা লেয়ারে অ্যারেঞ্জ করে ওই অ্যানিমেলকে আমরা বলবো হচ্ছে স্যার ট্রিপ্লোপ্লাস্টিক। তাহলে আমরা যদি এখান থেকে আসি জার্ম লেয়ার, মনে রাখতে হবে এই যে মাত্র বললাম জার্ম লেয়ার ব্যাপারটা হচ্ছে এমব্রায়োনিক স্টেজে অ্যানিমেল যে সেলগুলা, এই সেলগুলো নিজেদেরকে টিস্যু বানায়। সেলগুলো মিলে টিস্যু বানাচ্ছে, কতগুলো সেল মিলে সার্ভ ফর্ম করে কি টিস্যু। সো এই টিস্যুর লেয়ার 2টা বা 3টা হতে পারে আলটিমেটলি। এখানে আসলে আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন। রিজনটা হচ্ছে প্রথম যে ফাইলাম পরিফেরা, এই ফাইলাম এর আন্ডারে অ্যানিমেলদের বডিতে হায়েস্ট লেভেল হচ্ছে সেল। সো ওদের লেভেল কোন পর্যন্ত স্যার? সেলুলার লেভেল পর্যন্ত। ওদের বডিতে কোনো টিস্যু তৈরি হয় না, আর এই লেয়ারগুলো বেসিক্যালি এমব্রায়ো অবস্থায় টিস্যুর লেয়ার। এই জন্য আসলে যেহেতু ওদের বডিতে কোনো টিস্যু তৈরি হয় না, ওদের হায়েস্ট লেভেল সেল, তাহলে ওদের বডিতে আসলে জার্ম লেয়ার থাকতেই পারে না, অ্যাবসেন্ট। আমরা মনে রাখার ট্রিক শেখাই দিচ্ছি। নিডারিয়া যদি হয় সেকেন্ড মেজর ফাইলাম, তাহলে ওর বডিতে তাহলে জার্ম লেয়ার কয়টা? ও কিন্তু সেকেন্ড মেজর ফাইলাম, ওর জার্ম লেয়ার কয়টা? 2টা, ও ডিপ্লোপ্লাস্টিক। আর প্লাটিহেলমিনথিস 3 নাম্বার মেজর ফাইলাম, ওকে দিয়ে কি শুরু হয়? ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল শুরু হয়। সো ট্রিপ্লো মানে কি? 3টা জার্ম লেয়ার। আর প্লাটিহেলমিনথিস কয় নাম্বার ফাইলাম? 3 নাম্বার পর্ব। সো 3 নাম্বার পর্ব থেকে কি শুরু হয়? ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমেলগুলো আমরা পেতে শুরু করি। অর্থাৎ এরপর থেকে আমাদের যতগুলো ফাইলাম আসবে আর যতগুলো অ্যানিমেল আসবে সবই কি হবে স্যার? ট্রিপ্লোপ্লাস্টিক। তাহলে আবার আমি তোমাকে জিনিসটা কয়েক সেকেন্ডে পড়াই দিচ্ছি। পরিফেরা হচ্ছে প্রথম মেজর ফাইলাম, মোনোপ্লাস্টিক বলে কিছু নাই, এটা হচ্ছে অ্যাবসেন্ট, জার্ম লেয়ার নাই, ওর কোনো টিস্যু নাই, জার্ম লেয়ার নাই। 2 নাম্বার মেজর ফাইলামে আছে 2টা জার্ম লেয়ার, 2 নাম্বার ফাইলামে 2টা জার্ম লেয়ার ডিপ্লোপ্লাস্টিক, 3 নাম্বার ফাইলামে 3টা জার্ম লেয়ার ট্রিপ্লোপ্লাস্টিক। আর ওকে দিয়ে ট্রিপ্লোপ্লাস্টিক হওয়া শুরু করে। ট্রিপ্লোপ্লাস্টিকের পরে টেট্রাপ্লাস্টিক বলে কিছু আসে না। সো এটাই লাস্ট। এই জন্য আসলে এরপর থেকে যতগুলো ফাইলাম আসবে, নেমাটোডা 4 নাম্বার ফাইলাম, মলাস্কা 5, অ্যানিলিডা 6, আর্থ্রোপোডা 7, অ্যাকাইনোডার্মাটা 8, ইভেন কর্ডাটা 9 নাম্বার, সবগুলোই তাহলে কি হবে স্যার? ট্রিপ্লোপ্লাস্টিকই হবে। 3 নাম্বার থেকে শুরু করে বাকি সবই হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক। ব্যাস আমাদের এই জার্ম লেয়ার পড়া শেষ। সিমেট্রিতে আসি।
সিমেট্রি ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? সিমেট্রি হলো কোনো অ্যানিম্যাল বডিকে আসলে আমাদের কেটে সমান দুভাগ করে ফেলা। আমি যদি একবার সহজ করে বলি, ইফ দ্য বডি অফ দ্য অ্যানিম্যাল ক্যান বি ডিভাইডেড, ক্যান বি কাট ইন্টু টু ইকুয়াল হাফস অ্যালং এনি অ্যাক্সিস। কিচ্ছু বুঝি নাই, ব্যাপারটা হচ্ছে খুব সহজ। কোনো অ্যানিম্যাল বডিকে যদি আমরা কোনো একটা অ্যাক্সিস, কোনো একটা অক্ষ বরাবর কেটে সমান দুভাগ করে ফেলতে পারি স্যার, তাহলেই আমরা ওই অ্যানিম্যালকে আমরা বলি, ওই প্রাণীকে বলি তোমার প্রতিসাম্যতা রয়েছে, ইংলিশে বলি ইউ হ্যাভ সিমেট্রি। আর যে অ্যানিম্যাল বডিকে লম্বালম্বি কাটবো, আমি অনুপ্রস্থ বরাবর কাটবো, আমি তির্যকভাবে কাটি না কেন, যে কোনো অক্ষ বরাবর কাটলেই কখনোই সমান দুইটা অংশ আমি কাটতে পারি না, কখনোই বডিকে সমান দুইটা অংশ পাওয়া যায় না, সমান দুই পাশ কখনোই পাওয়া যায় না। ওই অ্যানিম্যালটাকে আমরা বলি হচ্ছে তোমার প্রতিসাম্যতা নেই, ইংলিশে বলি ইউ আর অ্যাসিমেট্রিক্যাল। তাহলে মনে রাখতে হবে, এখানে একটা ট্রিক্স আমি শিখাই দিব আপনাদের, যে পরিফেরা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, 2 নাম্বার নিডারিয়া হচ্ছে র্যাডিয়াল। এবং আপনি খেয়াল করে দেখবেন, যারাই ট্রিপ্লোব্লাস্টিক অর্থাৎ 3 নাম্বার ফাইলাম থেকে শুরু করে বাকি সবগুলো যদি হয় ট্রিপ্লোব্লাস্টিক, আপনি দেখবেন এই 3 নাম্বার ফাইলাম থেকে শুরু করে ওর থেকেই তো শুরু হয়, বাকি রিমেইনিং সবগুলো যদি হয় ট্রিপ্লোব্লাস্টিক, যারাই ট্রিপ্লোব্লাস্টিক ওদের পাশেই ভাকি লেখা রাখছি বাইল্যাট্রাল সিমেট্রি। সো ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালদের বডিতে মেইনলি এই বাইল্যাট্রাল সিমেট্রিটাই আমরা দেখতে পাই। সিমেট্রি এখানে আমরা 3 টাইপের বলেছি, এসিমেট্রিক্যাল, র্যাডিয়াল সিমেট্রি, বাইল্যাট্রাল সিমেট্রি। বাইল্যাট্রাল সিমেট্রি মানে হচ্ছে, যদি আমরা খুবই সংক্ষেপে একটু বলি, একটু ডেমনস্ট্রেট করে বলে দেই যে অ্যানিম্যাল বডিকে আমরা কাটতে পারবো, ক্যান বি কাটা সম্ভব অ্যালং অনলি ওয়ান অ্যাক্সিস, শুধুমাত্র একটা অক্ষ, এবং এই অক্ষটা আপনার মন গড়া হবে না, ইচ্ছা মতো হবে না, এইটা হবে লঙ্গিচুরাল অ্যাক্সিস, লম্ব অক্ষ বরাবর। এবং কেটে আমরা কাটতে পারবো কয়বার? ওই একটা অক্ষ দিয়ে আমরা শুধুমাত্র একবারই কাটতে পারবো, ক্যান বি কাট অনলি ওয়ান টাইম। এবং একবার কাটলে, একটা অক্ষ বরাবর একবার কাটলে সমান জাস্ট দুইটা অংশ পাওয়া যায়। বাই মানে হচ্ছে দুই, ল্যাটেরাল শব্দটা মিনিং হচ্ছে পাশ, সো সাইড। সো বাইল্যাট্রাল মানে হচ্ছে দুই সাইড, সিমেট্রি মানে হচ্ছে সমান সমান হওয়া। তাহলে বাইল্যাট্রাল সিমেট্রি যখন কোনো অ্যানিম্যালকে, ওই যে বললাম অনলি ওয়ান অ্যাক্সিস, লঙ্গিচুরাল অ্যাক্সিসে একবার কাটলে সমান দুইটা অংশ পাওয়া যায়, ওই ধরনের সিমেট্রির নামই হচ্ছে বাইল্যাট্রাল সিমেট্রি। আর র্যাডিয়াল সিমেট্রি কি? র্যাডিয়ালটা আসলে সম্পূর্ণ অপোজিট। যদি আমাদের অ্যানিম্যাল বডিকে আমরা মোর দ্যান ওয়ান অ্যাক্সিস, আমি বলেছি শুধুমাত্র অনলি ওয়ান অ্যাক্সিসে যদি কাটতে পারি তাহলে বাইল্যাট্রাল, আর একের বেশি অ্যাক্সিসে যদি কাটি তাহলে হবে হচ্ছে র্যাডিয়াল সিমেট্রি। তাহলে হচ্ছে ইফ দ্য বডি অফ দ্য অ্যানিম্যাল ক্যান বি কাট মোর দ্যান ওয়ান অ্যাক্সিস, যদি একের বেশি অ্যাক্সিসে কাটতে পারা যায়, এবং আপনি যতবার কাটেন না কেন প্রত্যেকবারই আপনি লম্বালম্বি কাটবেন সমান দুইটা অংশ, আপনি ট্রান্সভার্সলি কাটবেন সমান দুইটা অংশ, আপনি অবলিকলি কাটবেন সমান দুইটা অংশ, আপনি যতবারই কাটেন না কেন, যত অ্যাক্সিস দিয়ে কাটেন আপনি সমান দুইটা অংশ পাচ্ছেন। সো আমি এখানে মনে রাখতাম বেসিক্যালি অনলি ওয়ান অ্যাক্সিস দিয়ে কাটতে পারি বাইল্যাট্রাল, মোর দ্যান ওয়ান অ্যাক্সিস দিয়ে কাটা পসিবল রেডিয়াল সিমেট্রি, আর কোনোভাবেই কাটা পসিবল না তাহলে হচ্ছে সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল। তাহলে আমাদের মনে রাখার ট্রিক্স হবে, 1 নাম্বারটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, 2 নাম্বারটা হচ্ছে রেডিয়াল, আর 3 নাম্বার থেকে শুরু করে আমরা সবগুলো পাচ্ছি ট্রিপ্লোব্লাস্টিক। আর ট্রিপ্লোব্লাস্টিক সবাই তাহলে কি হবে? বাইল্যাট্রাল সিমেট্রি। যেখানে মনে রাখবেন রুলস থাকলে রুলসের এক্সেপশন তো থাকবেই। এক্সেপশনটা হচ্ছে যে 8 নাম্বার যে মেজর ফাইলাম অ্যাকাইনোডার্মাটা, তার আন্ডারে যে সমস্ত অ্যানিমেল পাওয়া যায় উইচ ইজ অ্যাকাইনোডার্মস, ওরা ছোট্ট অবস্থায়, লার্ভা অবস্থায় ঠিকই হয় বাইল্যাট্রাল সিমেট্রি, কারণ ওরাও তো ট্রিপ্লোব্লাস্টিক। বাট যখনই অ্যাজ সুন অ্যাজ দে বিকাম অ্যাডাল্ট, যখন ওরা অ্যাডাল্ট হয়ে যায় ওদের সিমেট্রি একটু চেঞ্জ হয়ে যায়, যেটা আসলে এক্সেপশনাল, অন্য কারো ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। এরা সবাই ছোট অবস্থায়, বড় অবস্থায়, সব স্টেজেই বাইল্যাট্রাল সিমেট্রি, আর ওদের ক্ষেত্রে ব্যাপারটা একটু এক্সেপশনাল। বড় অবস্থায় ওরা কিন্তু অ্যাডাল্ট স্টেজে ওরা কিন্তু পেন্টা রেডিয়াল, বলেছিলাম একটু আগে, রেডিয়াল মানে কি ছিল? মোর দ্যান ওয়ান অ্যাক্সিস, পেন্টা মানে 5, তার মানে 5টা অ্যাক্সিসে আপনি ওই কাটতে পারবেন, একেই বলা হচ্ছে পেন্টা রেডিয়াল সিমেট্রি। তাহলে আমাদের জার্ম লেয়ার এবং সিমেট্রি এই দুটো আমাদের একসাথে পড়া শেষ। তাহলে আমরা কি জানলাম? প্রথম ফাইলাম পরিফেরায় কোনো জার্ম লেয়ার তো এক্সিস্ট করতে পারে না, কারণ জার্ম লেয়ার বেসিক্যালি টিস্যু লেয়ার,
আর প্রথম ফাইলামে নাকি টিস্যুই নাই, সেলই ছিল হাইস্ট লেভেল অ্যানিমাল বডিতে, তাহলে ওদের জার্ম লেয়ার নেই। 2 নাম্বার ফাইলামে ছিল 2টা জার্ম লেয়ার, আর 3 নাম্বার ফাইলাম থেকে শুরু করে বাকি সবার ছিল 3টা করে জার্ম লেয়ার। সো 2 নাম্বার ফাইলাম ছিল ডিপ্লোব্লাস্টিক, আর 3 নাম্বার থেকে শুরু করে বাকি সবগুলো ফাইলাম হবে ট্রিপ্লোব্লাস্টিক। আর সিমেট্রিতে জেনেছিলাম 1 নাম্বারটা ছিল এসিমেট্রিক্যাল। বডিকে কখনোই যতভাবে আপনি ট্রাই করেন না কেন কোনো অ্যাক্সিস দিয়ে কেটে আমরা ইকুয়াল 2টা বা আইডেন্টিক্যাল 2টা পোর্শন আমরা পাই না, এই জন্য ও অ্যাসিমেট্রিক্যাল। 2 নম্বরে ছিল রেডিয়াল, মোর দ্যান 1 অ্যাক্সিস এ আপনি কাটতে পারবেন। আর 3 নাম্বার থেকে শুরু করে অ্যানিমেলগুলো যদি হয় ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেলগুলো সবাই কিন্তু আসলে বাইল্যাট্রাল সিমেট্রি। আমরা এক্সেপশনও জেনেছিলাম আমাদের 8 নাম্বার মেজর ফাইলাম একাইনোডার্মাটা, এই ফাইলামের আন্ডারে অ্যানিমেলগুলো ছোট অবস্থায় একরকম, আর বড় হলে ওরা ওদের সিমেট্রি চেঞ্জ করে ফেলে। নেক্সট আমরা 5-এ যদি আসি, বলা হচ্ছে সিলম। সিলম ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? সিলম বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি হচ্ছে স্যার একটা স্পেস। এইটা এমন একটা স্পেস, আপনি বডির যে কোনো স্পেসকে সিলম বলতে পারবেন না। মনে রাখতে হবে সিলম বলতে আমরা সেই স্পেসটাকে বোঝাই যেই স্পেসটা আসলে শুধুমাত্র পাওয়া যায় ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেলে। সো ফার্স্ট কথা, ও তো কোনো ট্রিপ্লোব্লাস্টিক না, ওর তো কোনো ব্লাস্টিকই না, জার্ম লেয়ারে অ্যাবসেন্ট, ও তো সিলম হতেই পারবে না। 2 নাম্বার এটাও শর্তে বাদ পড়লো, তাহলে ও তো ডিপ্লোব্লাস্টিক, আর আমি বলেছিলাম সিলম থাকে শুধুমাত্র ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেলে, এজন্য ওরও সিলম নেই। গ্রিক ভাষায় কোনো শব্দের নামের আগে যদি আমি এ বসাই, এ মানে হচ্ছে নো, সো সিলমেট যার সিলম আছে আর এ সিলমেট যার সিলম নেই। এখানেই আসলে ম্যাক্সিমাম মেয়ে ভুল করে, যে তারা বলে ভাইয়া 3 নাম্বার যে মেজর ফাইলাম প্লাটিহেলমিনথিস সে তো ট্রিপ্লোব্লাস্টিক, তাহলে তুমি তো বলতেছো ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেলের বডিতে আমরা আসলে এই সিলম নামের ক্যাভিটিটা পাই, তাহলে ওর কেন সিলম নেই? কারণ আসলে ও তো ফ্ল্যাট ওয়ার্ম, আমরা পড়ে আসছি, ওর বডির ভিতরটা আসলে কোনো স্পেসই থাকে না। সিলম মানে একটা স্পেস, আপনি জিনিসটা বোঝেন। সিলম ইজ আ স্পেস ফাউন্ড ইন দ্য অনলি ইন দ্য বডি অফ ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালস। এখন শুধুমাত্র ট্রিপ্লোব্লাস্টিক, বাংলা মিনিংটা বলে রাখি, ট্রিপ্লোব্লাস্টিকের বাংলা ত্রিভ্রূণস্তরী প্রাণী, আর ডিপ্লোব্লাস্টিকের বাংলা হচ্ছে দ্বিভ্রূণস্তরী প্রাণী। বাইল্যাট্রাল সিমেট্রি বাংলা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, আর রেডিয়াল হচ্ছে অরীয় প্রতিসম, আর এসিমেট্রিক্যাল মানে হচ্ছে অপ্রতিসম। আচ্ছা, এখন তাই যদি হয়, আর সিলমের বাংলা সিলম, এসিলমেট সিলমবিহীন। এখন কথা হচ্ছে যদিও ও ট্রিপ্লোব্লাস্টিক, প্রথম কন্ডিশনে আমরা আসলে ও পাস করে যায়, কিন্তু ওর বডির অভ্যন্তরে, দেহের অভ্যন্তরে কোনো ফাঁকা স্থান বা গহ্বর বা ফ্রি স্পেসই আসলে এক্সিস্ট করে না। সিলম মানে তো একটা ফ্রি স্পেস, ফাঁকা গহ্বর, যেহেতু বডির অভ্যন্তরে ফাঁকা গহ্বর নাই, এই জন্য ও ট্রিপ্লোব্লাস্টিক হলেও কি নাই, ওর কোনো সিলম নেই, ও এ সিলমের। আর এর পরের যে 4 নম্বর মুখ্য পর্ব, 4th মেজর ফাইলাম নেমাটোডা, এটাও ট্রিপ্লোব্লাস্টিক, কারণ 3 নম্বরের পর থেকে সবাই ট্রিপ্লোব্লাস্টিক, কিন্তু এরও সিলম নেই। ব্যাপারটা হচ্ছে এরকম, ও ট্রিপ্লোব্লাস্টিক, সো প্রথম কন্ডিশনে ও আসলে পাস করে যায়, ওর বডির ভিতরে একটা স্পেস আছে, সেকেন্ড কন্ডিশনে ও পাস করে, কিন্তু এই স্পেসটা কে হতে হবে সারাউন্ডেড বাই, এই স্পেসটাকে, এই ফাঁকা স্থানকে চারদিক থেকে ঘিরে একটা পাতলা আবরণ থাকতে হবে, এই আবরণের নাম হবে পেরিটোনিয়াম। তাহলে ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী হতে হবে, তার দেহের অভ্যন্তরে একটা বিশেষ ফাঁকা স্থান থাকতে হবে, যেই বিশেষ ফাঁকা স্থানকে বেষ্টন করে সারাউন্ড করে থাকবে একটা থিন কাভারিং, একটা পাতলা আবরণ, যার নাম হবে পেরিটোনিয়াম। এই আবরণটা আসলে এই নেমাটোডসদের, উইচ ইজ অ্যানিমালস আন্ডার দ্য ফাইলাম নেমাটোডা, ওদের থাকে না। এই জন্য আমরা আসলে প্রকৃতপক্ষে যে ওর সিলম আছে এটা আমরা বলতে পারি না। সো অ্যাকচুয়ালি ওদের সিলম নেই, তাহলে ওদের সিলম আছে যদি আপনি বলেন, এটা আসলে ভুল করবেন, এটা ফলস অ্যাকুজিশন হবে। এই জন্য আমরা যেটা অ্যাকচুয়ালি নেই, যেটা আসলে ফলস আপনি বললে সেটা আসলে ফলস ইনফরমেশন হয়ে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি নেই, অ্যাকচুয়ালির অপোজিট ওয়ার্ড কি? ফলস। আর ফলসকে গ্রিক ভাষায় বলা হয় হচ্ছে সিউডো, নকলকে বলা হয় সিউডো। তাহলে ওদের অ্যাকচুয়ালি সিলম নেই, তাহলে ওদের সিলমটাকে আমি ফলস সিলম বলতে পারি। তাহলে এই জন্য আমি বলতে পারি ওদের কি আছে? সিউডো সিলমেট, ওরা হচ্ছে সিউডো সিলমেট। আচ্ছা,
বাংলায় বলবো অপ্রকৃত সিলম বিশিষ্ট প্রাণী। তাহলে এরপর থেকে আমাদের এটা কয় নাম্বার স্যার? 5 নাম্বার যে মুখ্য পর্ব, ফিফথ মেজর ফাইলাম মলাস্কা। তাহলে এই মলাস্কা থেকেই শুরু করে বাকি যতগুলো ইনক্লুডিং করডাটা 9 নাম্বার মুখ্য পর্ব নিয়ে যতগুলো আছে, উইচ ইজ 5-এর পরে 6, 6-এর পরে 7, 8, 9 সবগুলো। সো 5 থেকে নিয়ে শুরু করে সো সবগুলো রিমেইনিং সবগুলোই হবে হচ্ছে ইউসিলমেট, অর্থাৎ প্রকৃত সিলম বিশিষ্ট প্রাণী। তাহলে আমরা যদি আবার খেয়াল করি, প্রথম পর্বটা পরিফেরা সিলমবিহীন প্রাণী, দ্বিতীয় পর্ব যেহেতু ডিপ্লোপ্লাস্টিক ও সিলমবিহীন প্রাণী, তৃতীয়টা যদিও ট্রিপ্লোপ্লাস্টিক হয়, দেহের অভ্যন্তরে কোনো গহ্বর বা ফাঁকা স্থান নাই, এজন্য হচ্ছে সিলমবিহীন প্রাণী। 4 নাম্বারটা যদিও ট্রিপ্লোপ্লাস্টিক, যদিও গহ্বর আছে, বাট ওই গহ্বরটা বা ফাঁকা স্থানকে ফ্রি স্পেসটাকে সারাউন্ড করে বেষ্টন করে পেইটোনিয়াম নামের আবরণটা থাকে না, এজন্য প্রকৃতপক্ষে ওর সিলম নেই, ও হচ্ছে সিউডোসিলমেট, অপ্রকৃত সিলম বিশিষ্ট প্রাণী। আর 5 নাম্বার মুখ্য পর্ব থেকে নিয়ে শুরু করে বাকি সবগুলো ফ্রম দ্য ফিফথ মেজর ফাইলাম টু দ্য লাস্ট, একবার শেষ পর্যন্ত সবাই হবে হচ্ছে প্রকৃত সিলম বিশিষ্ট প্রাণী, অর্থাৎ ইউসিলমেট। আপনি খেয়াল করবেন সবাই হচ্ছে প্রকৃত সিলম বিশিষ্ট। তাহলে আমাদের সিলম নিয়েও স্যার বলা শেষ। আমরা যদি পরেরটায় আসি, ক্লিভেজ, এটা নিয়ে আমরা আসলে একটা নোট আমাদের রেডি করা আছে সামনে, আমরা এটা দেখাই দিব। আপাতত আমরা জাস্ট খুব শর্টকাট এটা বলে যাব। ক্লিভেজটা আমরা মনে রাখবো, শর্টকাট টেকনিক হচ্ছে গিয়ে, খেয়াল করেন 5 নাম্বারের আগ পর্যন্ত আপনি কোনো ক্লিভেজ আসলে পাবেন না, এই যে নাই নাই। আর পরীক্ষা এটা আসতে পারে, যদি আসে ক্লিভেজের ডেফিনেশন, এটা ইম্পর্টেন্ট। সো ক্লিভেজের ডেফিনেশন আসলে, ক্লিভেজ বলতে আসলে আমরা মেইনলি কী বুঝি? দ্যাট ইজ নাথিং বাট স্যার মাইটোসিস। ক্লিভেজটা আসলে মাইটোসিস, সেল ডিভিশন, যেটা আসলে স্পেশাল কেন, কোথায় হয়? এমব্রায়োতে বা ভ্রূণে হয়। সো ভ্রূণে কোষের সংখ্যা বৃদ্ধি করার সময় যে মাইটোসিসটা হয় তাকে আসলে আমরা ক্লিভেজ বলি। সো ক্লিভেজটা বা কোষের বৃদ্ধিটা অনেকভাবে হতে পারে, স্পাইরাল সর্পিলভাবে, রেডিয়াল অরিওভাবে, বাংলায় হচ্ছে অরিও, এছাড়াও দ্বিপার্শ্বীয় আছে একটা, সেটাও স্যার হতে পারে। তাহলে আমরা যদি খেয়াল করি একটু, তাহলে এখানে যদি আমরা বলি ক্লিভেজ, তাহলে ক্লিভেজ যদি আমরা বলি, তাহলে এখানে আমাদের মলাস্কা হবে হচ্ছে স্পাইরাল বা সর্পিল ক্লিভেজ। তারপর অ্যানিলিডা, এটাও হবে হচ্ছে স্পাইরাল বা সর্পিল ক্লিভেজ। সো সরি, এটা হবে হচ্ছে এই তো অ্যানিলিডা, স্পাইরাল ক্লিভেজ। আর এরপরে আর্থ্রোপোডা, একে আমরা বলেছি হচ্ছে রেডিয়াল ক্লিভেজ বা অরিও। তাহলে আমরা যদি বলি মলাস্কা, এটা হচ্ছে সর্পিল, মলাস্কার পর কি আসে? অ্যানিলিডা, এটাও সর্পিল বা স্পাইরাল। আর তারপরে আসে আর্থ্রোপোডা, 7 নাম্বার মেজর ফাইলাম, রেডিয়াল ক্লিভেজ। সো একাইনোডার্মাটাতে আমরা কোনো ক্লিভেজ পাই না, সো বাদ। তাহলে আমরা যে কটা পেলাম, ফার্স্ট থেকে যদি আসি, 1 থেকে শুরু করে নিয়ে 4 পর্যন্ত কোনো ক্লিভেজ নাই, ব্ল্যাঙ্ক 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 ব্ল্যাঙ্ক। তারপরে হচ্ছে 5, 6, 7 টানা 3টা ক্লিভেজ পাচ্ছি, এর মধ্যে থেকে 5 এবং 6 হচ্ছে স্পাইরাল, তারপরে হচ্ছে 7 নম্বরে কি রেডিয়াল, 8 নম্বরে আবার কোনো ক্লিভেজ নেই। একবারে আপনি এভাবে পড়ে ফেলবেন। আচ্ছা, তাহলে ক্লিভেজ নিয়েও পড়া শেষ। পরের যে কলামটা, দ্যাট ইজ কল লেভেল অফ অর্গানাইজেশন। লেভেল অফ অর্গানাইজেশন বাংলায় বলা হয় সংগঠন মাত্রা। সব প্রাণীর দেহের সংগঠন বা সব প্রাণী আসলে এক ধরনের না, এক একজনের বডি আসলে এক একটা লেভেল মেনটেন করে। এমন কিছু অ্যানিমেল পাওয়া যায় যেমন পরিফেরান্সরা, ওদের বডিতে, অ্যানিমেল বডিতে হায়েস্ট লেভেল হচ্ছে সেল পর্যন্ত। এবার ওদের বডিতে কোনো টিস্যু ফর্ম করে না, এই জন্য ওরা সেলুলার লেভেল বা সেলুলার গ্রেড, বাংলায় কোষীয় মাত্রা প্রাণী। 2 নাম্বার যেটা মুখ্য পর্ব, ওরা 2 নাম্বার গ্রেডের, 2 নাম্বার লেভেলের। 2 নাম্বার মুখ্য পর্ব কী ছিল স্যার? নিডারিয়া, ওদের লেভেলও 2 নাম্বার লেভেল, সেল টিস্যু, অর্থাৎ বডিতে সেল আছে আর অনেকগুলো সেল একসাথে হয়ে টিস্যুও ফর্ম করেছে। 3 নাম্বার যে মুখ্য পর্ব, 3 নাম্বার যে মেজর ফাইলাম প্লাটিহেলমিনথিস, সেখানে পাওয়া যায় 3 নাম্বার লেভেল, উইচ ইজ টিস্যু অর্গান লেভেল, অর্থাৎ বডিতে সেল আছে, সেলগুলো মিলে টিস্যুও বানিয়েছে, এবার একটু লেভেল আপ হয়ে টিস্যুগুলো মিলে অর্গানও বানিয়েছে। আর 4 নাম্বার যে মুখ্য পর্ব মেজর ফাইলাম নেমাটোডা, সে তাদের বডিতে পাওয়া যায় হচ্ছে, নেমাটোডসদের বডিতে পাওয়া যায় 4 নাম্বার লেভেল অফ অর্গানাইজেশন, হুইচ ইজ
অর্গান সিস্টেম, এর মানেটা হচ্ছে বডিতে অনেকগুলো সেলও আছে, অনেকগুলো সেল একসঙ্গে হয়ে টিস্যুও বানিয়েছে, টিস্যুগুলো একসঙ্গে হয়ে অর্গানও বানিয়েছে, আবার অর্গানগুলো একসঙ্গে হয়ে কী বানিয়েছে, সিস্টেমও বানিয়েছে। আচ্ছা, সিস্টেমের পরে আর কিছু আসবে না, সো এটাই হচ্ছে হায়েস্ট লেভেল। তাহলে এবার আমরা বলতে পারি ওদের আছে অর্গান সিস্টেম লেভেল, বা ওরা হচ্ছে অর্গান সিস্টেম গ্রেডের অ্যানিমেল। আর মনে রাখতে হবে এটা যেহেতু হায়েস্ট লেভেল, এরপর আর কিছু আসবে না, অর্থাৎ এই 4 নম্বরের পর থেকে যতগুলো ফাইলাম আসবে, যতগুলো অ্যানিমেল আসবে, সবার আসলে এই হায়েস্ট লেভেলটা, এই লেভেলটাই আসলে এক্সিস্ট করবে। অর্থাৎ অর্গান সিস্টেম লেভেল বা অর্গান সিস্টেম গ্রেড প্রথম পাচ্ছি কোন ফাইলামে, 4 নাম্বার, ওটা 4 নাম্বার লেভেল পাচ্ছি 4 নাম্বার ফাইলামে। এবং এরপর থেকে নিয়ে শুরু করে, যে ফার্স্ট কথাটা বলা হয়েছে, এরপর থেকে নিয়ে শুরু করে যতগুলো 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, সবগুলো ফাইলামে এই অর্গান সিস্টেম গ্রেডটাই আমরা পাবো। তাহলে আমরা যদি আবার বলি, ফার্স্ট মেজর ফাইলামে পাচ্ছি হচ্ছে ফার্স্ট লেভেল সেলুলার লেভেল, সেকেন্ড মেজর ফাইলামে পাচ্ছি সেকেন্ড লেভেল সেল টিস্যু লেভেল, থার্ড মেজর ফাইলামে পাচ্ছি, তৃতীয় মুখ্য পর্বে পাচ্ছি তৃতীয় লেভেল টিস্যু অর্গান লেভেল, হুইচ ইজ আমরা বাংলায় যদি বলি কোষীয় মাত্রা, কোষ টিস্যু মাত্রা, টিস্যু অঙ্গ মাত্রা এবং অঙ্গতন্ত্র মাত্রা। তাহলে আমরা এরপর থেকে যতগুলো পর্ব পাবো, সবগুলো পর্বে আমরা কিন্তু অঙ্গতন্ত্র মাত্রাই খুঁজে পাবো, অর্থাৎ অর্গান সিস্টেম লেভেলই আমরা খুঁজে পাবো। এবার পরেরটাই যদি আসি, সার্কুলেটরি সিস্টেম। এখানে মনে রাখতে হবে এমসিকিউতে এটা খুবই ইম্পর্টেন্ট এই কলামটা। সো কার বডিতে আসলে সার্কুলেটরি সিস্টেমটা কেমন, মনে রাখতে হবে প্রথম যেই ফাইলামটা আছে অর্থাৎ ফাইলাম পরিফেরা, তার আন্ডারে যে অ্যানিমেলগুলো আছে অর্থাৎ পরিফেরান্স, ওদের বডিতে একটা ইউনিক সিস্টেম, ইউনিক একটা সার্কুলেশনের জন্য একটা ইউনিক সিস্টেম পাওয়া যায়, এর নাম হচ্ছে ওয়াটার ক্যানাল সিস্টেম। আমরা অনেক সময় পরীক্ষায় ভুলটা করে ফেলি, বা আমরা আসলে করতেছি হরহামেশায়, সামনে ওয়াটার লাস্টটা সিস্টেম, এই টার্মটা বা এই টাইপের সিমিলার আমরা আরেকটা টার্ম খুঁজে পাবো হচ্ছে 8 নম্বরে। এখানেও প্রথমে শুরু হচ্ছে ওয়াটার দিয়ে, শেষ হলো সিস্টেম দিয়ে। আর আপনি যদি একটু কম্পেয়ার করেন, এটা ওয়াটার, মাঝখানে ওয়াটারটা একটু আলাদা, এটা ওয়াটার ক্যানাল সিস্টেম। আর একাইনোডার্মাটা নামের ফাইলামে 8 নাম্বার মেজর ফাইলামে, অর্থাৎ একাইনোডার্মসদের ওই সমস্ত অ্যানিমেলদের বডিতে পাচ্ছি আমরা ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তাহলে পরিফেরান্সদের বডিতে, অর্থাৎ অ্যানিমালস আন্ডার দ্য ফাইলাম পরিফেরা, পরিফেরা নামক পর্বের অধীনে যে সমস্ত প্রাণী পাওয়া যায় তাদের দেহে আমরা পাই হচ্ছে ওয়াটার ক্যানাল সিস্টেম, বাংলায় বললে পানি নালীতন্ত্র। আর একাইনোডার্মসদের, অর্থাৎ একাইনোডার্মাটা নামের পর্বের অধীনে যে সমস্ত প্রাণী আছে ওদের বডিতে আমরা পাই ওয়াটার ভাস্কুলার সিস্টেম, আর বাংলায় বললে পানি সংবহনতন্ত্র। তাহলে পরিফেরাদের হচ্ছে পানি নালীতন্ত্র, ওয়াটার ক্যানাল সিস্টেম, আর একাইনোডার্মাটাদের হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম, পানি সংবহনতন্ত্র। এছাড়া আমরা যদি 2 নম্বরে আসি, কোনো সার্কুলেটরি সিস্টেম নেই, 3 নম্বরেও নেই, 4 নম্বরেও নেই। এবার 5, 6, 7, তাহলে আমরা যদি বলি 5-এ যদি আসি, 5-এ হচ্ছে পার্টলি ওপেন সার্কুলেশন, এটা কিন্তু ব্লাড সার্কুলেশন। প্রথমটা কিন্তু পানি, 1 নম্বরটাই হচ্ছে আমরা পানি, ওয়াটার ক্যানাল সিস্টেম, পানি ফ্লো করে, পানির সার্কুলেশন হয়। 8 নম্বরেও পানি সার্কুলেট করে। আর মাঝখানের এই যে 3টা 5, 6, 7, এই 3টা কিন্তু ব্লাড সার্কুলেশনের কথা আমরা বলছি। সো ব্লাডের যে সার্কুলেশনটা আমাদের 5 নম্বরে হয় পার্টলি ওপেন, 6 নম্বরে ক্লোজ টাইপ, আর 7 নম্বরে হচ্ছে ওপেন টাইপ। স্যার বুঝতে পারলাম না, একটু বুঝাই বলবো আমরা খুব সংক্ষেপে। পার্টলি ওপেন সার্কুলেশন শব্দটা মানে হচ্ছে হার্ট থেকে ব্লাড যখন বের হবে তখন, মনে রাখবেন ওপেন এবং ক্লোজড সার্কুলেশন এই দুটো শব্দের আসলে অ্যাকচুয়াল মিনিংটা কি আমি আপনাকে একটু দেখানোর ট্রাই করি। একটু মনে করি আমরা যদি আমাদের রেগুলার যে নোটগুলো আছে দেখাই, ক্লাস নোট, এই যে হার্ট বা হৃৎপিণ্ড হতে রক্ত বের হয়ে সারা দেহে রক্ত, আমার এই কার্সারটা যদি রক্ত হয়, রক্ত কনফাইন্ড শব্দটা বাংলা হচ্ছে আবদ্ধ থাকা, কারু ভিতরে বন্দি থাকা। সো হৃৎপিণ্ড হতে রক্ত বের হয়ে এই রক্ত সবসময় রক্তবাহিকা বা ব্লাড ভেসেলের ভিতরেই কনফাইন্ড অবস্থায়, আবদ্ধ অবস্থায় থাকবে। কখনোই সিলম নামে যে দেহ গহ্বরটা আছে, ফাঁকা স্থানটা আছে ট্রিপ্লোপ্লাস্টিক প্রাণীতে,
ওই সিলম নামের গহ্বরে কখনো উন্মুক্ত হবে না, ওপেন করবে না, তাহলে এই ব্লাড ভেসেল বা রক্তবাহিকার ভিতর দিয়েই ঘুরে 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 আবার হার্টে ব্যাক করবে। অর্থাৎ আবার যদি বলি, রক্ত যদি কখনো সিলমে ওপেন না করে তাহলে কি করে, রক্ত যদি সবসময় কনফাইন থাকে, আবদ্ধ থাকে রক্তবাহিকার ভিতরে, সো হৃৎপিণ্ড হতে রক্ত বের হয়ে রক্তবাহিকার ভিতর দিয়েই সারা দেহে বাহিত হয়, তারপর রক্তবাহিকার ভিতর দিয়েই সারা দেহ ঘুরে আবার এই রক্তবাহিকার ভিতর দিয়েই আবদ্ধ অবস্থাতেই আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। অর্থাৎ রক্ত যদি কখনোই সিলম নামের এই ক্যাভিটিতে ওপেন না করে তাহলে ওই টাইপের সার্কুলেশনকে আমরা বলবো ক্লোজড। আর যদি আমরা খেয়াল করি এই ছবিতে রক্ত হৃৎপিণ্ড হতে বের হয়ে এবার যেহেতু কোনো ব্লাড ভেসেল যেহেতু নেই, রক্তবাহিকা নেই, সো হৃৎপিণ্ড হতে বের হওয়ার পরে রক্ত, এই কার্সার যদি রক্ত হয় তাহলে এই রক্তটা কী করবে, সিলম নামের গহ্বরে ওপেন করবে, উন্মুক্ত হয়ে যাবে। তাহলে তখন আমরা বলবো ওপেন করে বলে আমরা বলবো ওপেন সার্কুলেশন, ওপেন টাইপ সার্কুলেশন, এবং বাংলায় বলবো মুক্ত রক্ত সংবহন। তাহলে রক্ত যদি হৃৎপিণ্ড হতে বের হয়ে কখনোই দেহের গহ্বরে উন্মুক্ত না হয়, সবসময় রক্তবাহিকার ভিতরে আবদ্ধ থেকে সারা দেহে প্রবাহিত হয় এবং শেষে রক্তবাহিকার ভিতরে আবদ্ধ থেকেই হৃৎপিণ্ডে ফেরত আসে, তাকে বলবো বদ্ধ রক্ত সংবহন। সো ব্লাড নেভার কামস আউট, রাদার অলওয়েজ রিমেইনস কনফাইন্ড ইন দ্য ব্লাড ভেসেল। সো ওই টাইপের সার্কুলেশনকে আমরা বলবো ক্লোজড। আর যদি ব্লাড কি করে স্যার, ব্লাড যদি ব্লাড ভেসেল না থাকার কারণে, সো রক্তবাহিকা যেহেতু নেই, ওই ওসিলায় যদি ব্লাড রক্ত আমাদের দেহের গহ্বরে সিলমে যদি বাইরে বের হয়ে আসে তাহলে ওই টাইপের সার্কুলেশনকে আমরা বলবো সিলমে রক্ত উন্মুক্ত হবে বিধায় বলবো মুক্ত রক্ত সংবহন বা ওপেন টাইপের সার্কুলেশন। তাহলে আমাদের যে অ্যানিলিডা সেখানে পাচ্ছি আমরা ক্লোজ টাইপ সার্কুলেশন, আমাদের যে আর্থ্রোপোডা পাচ্ছি ওপেন টাইপ সার্কুলেশন, আর আমাদের যে মলাস্কা পার্টলি ওপেন, অর্ধমুক্ত আমরা বলবো। কেন বলবো, কারণ মলাস্কাতে বডির কিছুটা অংশে ব্লাড ওই ব্লাড ভেসেল দিয়ে আবদ্ধ অবস্থায় বাহিত হয়, আবার কিছু অংশে ব্লাড ভেসেল না থাকায় রক্তটা দেহের গহ্বরে উন্মুক্ত হয়। সো কিছু অংশে বদ্ধ, কিছু অংশে মুক্ত, এজন্য আমরা কি বলবো অর্ধমুক্ত, সম্পূর্ণ মুক্ত না, দেহের কিছু অংশে তো ও মুক্ত না, আবদ্ধ ছিল, এজন্য বলবো অর্ধমুক্ত সংবহন। আচ্ছা, নেক্সট কলামে আসি। অ্যালিমেন্টারি ক্যানাল, মনে রাখতে হবে যে এমন অ্যানিমেল পাওয়া যায় যাদের দেহের অভ্যন্তরে আসলে অ্যালিমেন্টারি ক্যানাল পাওয়া যায় না। অর্থাৎ ওই যে আমরা পড়েছিলাম, আমরা যদি একটু ফিগার খেয়াল করি, এই যে আমাদের মলাস্কার নোটটা, এই যে ওদের অ্যালিমেন্টারি ক্যানাল, যেটা হতে পারে একটু কয়েলড, বাঁকানো, প্যাঁচানো, ইউ আকৃতির, মানে আছে তো স্যার। আমরা যদি তার আগেরটাও খেয়াল করি, এই যে আমাদের কি ছিল, এটা নেমাটোডা, নেমাটোডার বডিতেও কি আছে, স্ট্রেইট একটা কি আছে, অ্যালিমেন্টারি ক্যানাল। সো এভাবে করে যে সমস্ত অ্যানিম্যাল বডিতে অ্যালিমেন্টারি ক্যানাল, বাংলায় পৌষ্টিক নালী বা পরিপাক নালী এর উপস্থিতি পাওয়া যায়, তাহলে পৌষ্টিক নালী থাকলে, সম্পূর্ণ হলে, থাকলে ওই সমস্ত অ্যানিমেলকে আমরা কি বলি, এন্টারোজোয়া। আর যে সমস্ত অ্যানিম্যাল বডিতে কোনো পৌষ্টিক নালী নেই তাকে আমরা কি বলি, প্যারাজোয়া। তাহলে আমাদের মনে রাখা সহজ ট্রিক্স, পি ফর পরিফেরা, পি ফর প্যারাজোয়া, আর পি দিয়ে তো একটা ফাইলামই ছিল, একটা পর্বই ছিল প দিয়ে, পরিফেরা, ওটা হবে প্যারাজোয়া, আর তা বাদে দেখেন খেয়াল করেন অন্যগুলো কিন্তু এন্টারোজোয়া। আচ্ছা, তারপর আমরা পরেরটায় আসি, কাভারিং। এইটা আসলে বোঝানোর তেমন কিছু নেই, আমরা জাস্ট বলে যাব কাভারিং, এন্ডোস্কেলেটন আর এক্সোস্কেলেটন, এই তিনটা আমরা একসাথে বলে যাব। সো বডির বাইরে আবরণ বা কাভারিং, আমরা পরিফেরাতে কোনো কাভারিং আসলে বইতে নাই, নাম উল্লেখ করা নেই আসলে। এক্সোস্কেলেটন মানে হলো বডির বাইরে কোনো শক্ত কাঠামো, এন্ডোস্কেলেটন বডির অভ্যন্তরে, এন্ডো মানে ভিতরে, সো বডির অভ্যন্তরে শক্ত কোনো কাঠামোকে আমরা বলি হচ্ছে, কোনো রিজিড স্ট্রাকচারকে আমরা বলি হচ্ছে এন্ডোস্কেলেটন। সো পরিফেরাতে কাভারিং নাই, এক্সোস্কেলেটনও নাই, বাট বডির ভেতরে আমরা
স্পঞ্জিন এবং স্পিকিউল বা স্পিকিউল এবং স্পঞ্জিন নামে আমরা কাটার মতো আমরা শক্ত কাঠামো পাই, খুব রিজিড স্ট্রাকচার আমরা পাচ্ছি। সো দে হ্যাভ এন্ডোস্কেলেটন, ওদের এন্ডোস্কেলেটন বা অন্তকঙ্কাল, আর এক্সোস্কেলেটনকে আমরা বলি হচ্ছে বহিকঙ্কাল। সো ওদের বহিকঙ্কাল নেই, বাট ওদের স্পিকিউল এবং স্পঞ্জিন দিয়ে কি তৈরি হয়, অন্তকঙ্কাল তৈরি হচ্ছে। 2 নম্বর মুখ্য পর্ব নিডারিয়া, ওদের আসলে আমরা কোনো নামই আসলে পাই না, কোনোটা আমরা ইনফরমেশনে আমরা পাই নাই। ওদের বডির বাইরে কোনো কাভারিং ছিল না, কোনো বহিকঙ্কাল ছিল না, কোনো অন্তকঙ্কাল ছিল না। আমরা যদি 3 নম্বর মুখ্য পর্বে আসি, থার্ড মেজর ফাইলামে আসি, এখানে বডির বাইরে একটা সফট কাভারিং ছিল। এটা তৈরি হয় কি দিয়ে, সফট সিলিয়েটেড, সিলিয়াযুক্ত লোমের মতো আর কি, অর কিউটিকুলার, কিউটিকল দিয়ে তৈরি হলে আমরা বলি কিউটিকুলার। কিউটিকুলার মিনস হচ্ছে মেড আপ অফ কিউটিকল। এপিডার্মিস, ওদের বডির বাইরে, এপি মানে বাইরে, যে স্কিনটা, ডার্মা মানে স্কিন, যে স্কিনটা আছে এটা তৈরি হচ্ছে কিউটিকুলার, কিউটিকল দিয়ে। সো কিউটিকুলার এপিডার্মিস, যেটা সিলিয়েটেড হতে পারে, খুব খুব নরম সফট সিলিয়া লোমের মতো গঠন থাকতে পারে। এক্সো আর এন্ডো কোনো স্কেলেটন আমরা পাচ্ছি না। 4 নম্বর যে ফাইলাম নেমাটোডা, ওদের কাভারিংয়ের নাম হচ্ছে কোলাজেনাস, মেড আপ অফ কোলাজেন। কোলাজেন এক ধরনের প্রোটিনের নাম, এটা আমাদের চুলেও পাওয়া যায়। কোলাজেনাস ফ্লেক্সিবল নন সেলুলার কিউটিকল। সো বডির বাইরে নন সেলুলার যেটা ফ্লেক্সিবল হয় এই কিউটিকল থাকতে পারে, অথবা নন সেলুলার কিউটিকল ছাড়াও সেলুলার এপিডার্মিস থাকতে পারে। অর্থাৎ ওদের বডির বাইরে কাভারিংটা সেল দিয়েও তৈরি হতে পারে। সো এপিডার্মিস সেলুলার কাভারিং, সেল দিয়ে তৈরি কাভারিং, অথবা সেল দিয়ে তৈরি হয় না এরকম কাভারিংও থাকতে পারে, এবং সেটা কিউটিকলের কাভারিং। যেহেতু ওই কাভারিংটা সেল দিয়ে তৈরি হয় না, এই জন্য নাম কি দিয়েছি, নন সেলুলার। তারপর আমরা যদি 5 নম্বর ফাইলামে আসি, মলাস্কা, এখানে বডির বাইরে যে কাভারিংটা তার নাম হচ্ছে গ্ল্যান্ডুলার ম্যান্টল, এবং এই ম্যান্টল থেকেই কি হয়, সিক্রেশন হয় ক্যালসিয়াম কার্বনেট, এবং এগুলো জমতে 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 বডির বাইরে একটা হার্ড শেল, ক্যালকেরিয়াস মানে হচ্ছে যে মেড আপ অফ ক্যালসিয়াম কার্বনেট, একটা শেল বানায় ফেলে। সো এই শেলটা হচ্ছে আমরা কনসিডার করব কি, অ্যাজ দে আর এক্সোস্কেলেটন। আর ওদের বডির উপরে যে ম্যান্টল নামে কাভারিংটা আছে, এই ম্যান্টলকে আমরা বলবো ওদের কাউন্ট করলাম অ্যাজ দেয়ার কাভারিং। সো ম্যান্টলটা যদি হয় ওদের কাভারিং, গ্ল্যান্ডুলার কেন বলেছে, গ্ল্যান্ডের কাজ কিছু সিক্রেট করা। আপনার স্যালাইভারি গ্ল্যান্ড থেকে কি হয়, সিক্রেশন অফ স্যালাইভা। সেমভাবে এই ম্যান্টল যেটা গ্ল্যান্ডের মতো কাজ করে, গ্ল্যান্ডুলার, গ্ল্যান্ড লাইক, এখান থেকে হয় সিক্রেশন অফ ক্যালসিয়াম কার্বনেট, যেগুলো ডিপোজিট হতে হতেই আসলে কি করে, অ্যাজ এ এক্সোস্কেলেটন বডির বাইরে একটা ক্যালকেরিয়াস শক্তপোক্ত একটা শেল বানায় ফেলে, খোলস। তাহলে আমরা বলবো ম্যান্টল, আবরণ, এবং এই ম্যান্টল নামক গ্রন্থিময় যে আবরণটা আছে, গ্রন্থির মতো কাজ করে, এই আবরণ থেকে আসলে খরিত হয়, নিঃসৃত হয় কি, ক্যালসিয়াম কার্বনেট, এবং ওই ক্যালসিয়াম কার্বনেটগুলো জমতে জমতেই দেহের বাইরে শক্ত খোলস বা ক্যালকেরিয়াস খোলস বানিয়ে ফেলে। ওদের কোনো অন্তকঙ্কাল ছিল না। তারপর আমরা যদি পরের ফাইলামে আসি, আমরা পাচ্ছি কি, পাচ্ছি আমরা হচ্ছে বডি ইজ কাভার্ড উইথ এপিডার্মিস ওভারলেড উইথ থিন প্লায়েন্ট কিউটিকল, বডির বাইরে পাতলা স্বচ্ছ কিউটিকলের আবরণ পাওয়া যায়। এইটুকুই, কোনো অন্ত বা বহিকঙ্কাল এন্ডো এক্সোস্কেলেটন নাই। আমরা যদি 7 নম্বরে আসি, 7 নম্বর মুখ্য পর্ব হুইচ ইজ আমাদের আর্থ্রোপোডাতে, বডির বাইরে আমরা পাচ্ছি কাইটিনাস এক্সোস্কেলেটন। হ্যাঁ, বডি কাভার্ড উইথ হার্ড কাইটিনাস এক্সোস্কেলেটন, এবং ওই এক্সোস্কেলেটনকেই আসলে আমরা এই যে নামিত এক্সোস্কেলেটন, সো কাইটিনাস এক্সোস্কেলেটনকে আমরা এক্সোস্কেলেটনের ঘরে আমরা রাখতে পারি। সো যদি বলে ওদের বডির বাইরে এক্সোস্কেলেটনটা থাকে, স্যার থাকে, তৈরি হয় কি দিয়ে, কাইটিন দিয়ে, এই জন্য নাম কি, কাইটিনাস এক্সোস্কেলেটন, এবং এটা ওদের বডির বাইরে কাভারিং হিসেবেও কাজ করে, কোনো এন্ডোস্কেলেটন ওদের নাই। আর লাস্টে আমরা যদি বলি একাইনোডার্মাটাতে 8 নম্বর মেজর ফাইলামে বডির কাভারিং হচ্ছে অসিকুলাস, শক্ত অস্থির মতো, হাড়ের মতো, অসিকল মানে তোমার হচ্ছে অস্টিয়ন থেকে আসছে, অস্টিয়ন মানে হচ্ছে হাড়, হাড্ডি, বোন। সো অসিকুলাস এক্সোস্কেলেটন, হাড়ের মতো শক্ত এক্সোস্কেলেটন, এবং যেগুলো আসলে তৈরি হয় হচ্ছে কি দিয়ে, স্পাইন
এবং পেডিসিলারিস এগুলো হচ্ছে কাটার নাম। মনে রাখবেন একাইনোডার্মাটা ওদের নামই কি ছিল? স্পাইনাস বডি, মানে ওদের বডি ছিল ওদের স্কিনে স্পাইনাস স্কিন, ওদের স্কিনে অসংখ্য অসংখ্য স্যার কী ছিল? কাটা ছিল। এই কাটাগুলোই বডির বাইরে একটা শক্ত শেল বা শক্ত একটা লেয়ার বানায় ফেলে এবং এটাই আসলে ওদের কাভারিং হিসেবে কাজ করে। এজন্যই বলেছি যে অসিকুলাস এক্সোস্কেলেটন, শক্ত এক্সোস্কেলেটন ওদের বডির বাইরে কাভারিং হিসেবে কাজ করে, যেখানে এক্সোস্কেলেটন বানায় আসলে কারা? কাটাগুলোই বানাচ্ছে। কাটাগুলোর নাম হচ্ছে স্পাইন এবং পেডিসিলারিস। তাহলে এই হচ্ছে আমাদের কাভারিং, এক্সো এবং এন্ডোস্কেলেটন নিয়ে পড়া শেষ। আমরা নেক্সট যেটা নিয়ে পড়ব সেটা হচ্ছে সেগমেন্টেশন। মনে রাখতে হবে, একটা ট্রিক শিখাই দিচ্ছি। সেগমেন্টেশন যতগুলো মেজর ফাইলাম আছে, আবার বলি, যতগুলো মেজর ফাইলাম আছে, স্যার আমাকে বলেন মেজর ফাইলাম মোট কয়টা? 9টা। সো আউট অফ দিজ 9 মেজর ফাইলা, এই 9টা মেজর ফাইলামের ভিতরে স্যার সেগমেন্টেশন আমরা কিন্তু পাবো। ওই যে আমরা দেখেছিলাম একটু আগে ছবিটা, যে অ্যানিলিডসদের বডিতে আমরা অনেকগুলো সেগমেন্টেড ওয়ার্ম বলেছিলাম, বডিটা অনেকগুলো সেগমেন্টে ডিভাইড করেছিলাম আমরা, অনেকগুলো সেগমেন্ট ছিল, অনেকগুলো খণ্ড ছিল বাংলায় বললে। সেগমেন্টেশনের বাংলা হচ্ছে খণ্ডকায়ন। সো যখন কোনো জীবের, কোনো প্রাণী, অ্যানিম্যালের বডিকে আমরা অনেকগুলো খণ্ডে বিভক্ত করতে পারি, সো এই বিভক্ত করতে পারার যে ক্ষমতাটা তাকেই বলা হয় খণ্ডকায়ন। আর প্রত্যেকটা খণ্ডকে বলা হয় হচ্ছে মেটামিয়ার বা দেহখণ্ড, ইংলিশে বলা হয় হচ্ছে বডি সেগমেন্ট বা মেটামিয়ার। আচ্ছা, এখন এই যে খণ্ডকায়ন বা সেগমেন্টেশন, এই ধর্মটা কি সবার আছে? না। ট্রিক্স যেটা শেখাতে চাইছিলাম, মনে রাখবেন এই যে অ্যাবসেন্ট 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 এরকম র্যান্ডম অ্যাবসেন্ট না বলে আপনি উল্টাটা প্রেজেন্ট কোথায় সেটা বলার ট্রাই করেন। মোট 9টা মেজর ফাইলামের মধ্যে সেগমেন্টেশন আপনি দেখবেন 3টা ফাইলামই আপনি দেখতে পারবেন। এক, আমাদের 6 নাম্বার মেজর ফাইলাম অ্যানিলিডা, তারপর আমাদের 7 নাম্বার মেজর ফাইলাম আর্থ্রোপোডা এবং 9 নাম্বার যে মেজর ফাইলাম কর্ডাটা। বাট যেটা মনে রাখতে হবে যে খেয়াল করেন, এছাড়া বাকিগুলা 1 নম্বরে অ্যাবসেন্ট, 2 নম্বরে অ্যাবসেন্ট, 3 নম্বরে অ্যাবসেন্ট, 4 নম্বরে অ্যাবসেন্ট, 5 নম্বরে অ্যাবসেন্ট। স্যার এই জন্যই বলেছি কতগুলো অ্যাবসেন্ট মনে না রেখে কতগুলোই প্রেজেন্ট, কারণ প্রেজেন্টের সংখ্যা কম, তাহলে ওইটা মনে রেখে বলবেন বাকি সবগুলোতে অ্যাবসেন্ট। স্মার্টলি পড়েন, তাহলে আমরা 3 জায়গায় পাচ্ছি প্রেজেন্ট, অ্যানিলিডা, আর্থ্রোপোডা আর ছিল হচ্ছে কর্ডাটা। বাট এর মধ্যে একটু কথা আছে। সো যেহেতু প্রেজেন্ট, তাহলে আমরা কি বলেছি যে অ্যানিলিডাতে বডি উইথ মেনি সেগমেন্টস অর মেটামিয়ার, বডি সেগমেন্টগুলোকে আমরা মেটামিয়ার বলেছিলাম। তাহলে বডিতে অনেকগুলো সেগমেন্ট, খণ্ড আছে বা বডি সেগমেন্টস বা মেটামিয়ার আছে, তা তো বুঝতে পারলাম। বাট মনে রাখতে হবে এই সেগমেন্টেশনগুলো আবার হচ্ছে নিয়ে একটু কথা আছে। অ্যানিলিডাতে বডির বাইরে এবং ভিতরে বোথ আমরা কিন্তু সেগমেন্টেশন পাচ্ছি। বুঝি নাই, আমি অ্যানিলিডা দিয়ে আপনাকে একটু প্রুফ দিব। যেমন স্যার আমরা যদি একটু খেয়াল করি, এই ছিল আমাদের অ্যানিলিডা এর নোটটা। আমরা যদি এর বডিকে ধরো এই 3টা সেগমেন্টকে আমরা যদি কেটে আমরা নিয়ে আসি, একটু জুম করি এবং আমরা কেটে ফেললাম, আমরা দেখতে পারবো এটা বডির এক্সটার্নাল সাইড, এটা বডির ইন্টারনাল সাইড। আমরা এই অংশটুকু বোঝার জন্য ভিতরে কেমন আমরা কেটে ফেলেছি। সো বাহ্যিকভাবে, এক্সটার্নালি বাহ্যিকভাবে এই যেটা খণ্ড, একটা সেগমেন্ট বা একটা মেটামিয়ার, একটা দেহখণ্ড, আরেকটা দেহখণ্ড, আরেকটা দেহখণ্ড। সো বাহ্যিকভাবে ওরা কি এরকম করে আলাদা, আবার অভ্যন্তরীণভাবেও কি ওরা কিন্তু আলাদা। এই যে একটা খণ্ড, মাঝখানে একটা ওয়াল, আরেকটা দেহখণ্ড যে ওয়াল। সো এদের খণ্ডকায়ন কিন্তু বাহ্যিক এবং অভ্যন্তরীণ বোধ। কিন্তু আপনি যদি মানুষের কথাই বলেন, আমরা কি অফকোর্স তার হচ্ছে আমরা কর্ডাটা, আমাদের কিন্তু হিউম্যান বডির দিকে যদি আপনি তাকান, আমাদের বুক এবং পেটকে বাহ্যিকভাবে কিন্তু 2টা আলাদা খণ্ড বলে মনে হয় না, কিন্তু দেহের অভ্যন্তরে আমি নামটা বললে আপনি চিনবেন, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার সাহায্যে আমরা কিন্তু বুককে আমরা পেট থেকে কিন্তু আলাদা করে ফেলি, 2টা আলাদা খণ্ড হয়ে যায়। অর্থাৎ বাহ্যিকভাবে আমাদের খণ্ডকায়িত মনে না হলেও, সেগমেন্টেড মনে না হলেও, অভ্যন্তরীণভাবে ইন্টারনালি কিন্তু আমরা সেগমেন্টেড। এখন অ্যানিলিডাতে
এই সেগমেন্টেশনটা বোথ এক্সটার্নাল এবং ইন্টারনাল, বডির বাইরেও ওরা সেগমেন্টেড, বডির ভিতরেও ওরা কিন্তু আলাদা সেগমেন্টেড। আর আর্থ্রোপোডাতে শুধুমাত্র বাইরেই ওরা ওরা সেগমেন্টেড, উল্টা আমাদের সম্পূর্ণ উল্টা, আমাদের বাইরে আমাদেরকে দেখে সেগমেন্টেড মনে হয় না, ইন্টারনালি আমরা সেগমেন্টেড। তাহলে আমাদের সেগমেন্টেশন অর্থাৎ কর ডাটাদের সেগমেন্টেশন কিন্তু অনলি ইন্টারনাল, আর্থ্রোপোডার সেগমেন্টেশন অনলি এক্সটার্নাল, কিন্তু অ্যানিলিডাতে সেগমেন্টেশন হচ্ছে বোথ ইন্টারনাল এবং এক্সটার্নাল। দ্যাটস ইট। তাহলে আবার বলি, যদি আমরা কোনো অ্যানিম্যাল বডিকে আমরা অনেকগুলো সেগমেন্ট বা মেটামিয়ারে ডিভাইড করতে পারি তাহলে একে বলা হয় সেগমেন্টেশন। যদি কোনো প্রাণীর দেহ অনেকগুলো একই আকারের খণ্ডে বিভক্ত করা যায়, খণ্ডে বিভক্ত থাকে, তাহলে এই ধর্মকে বলা হচ্ছে খণ্ডকায়ন, সেগমেন্টেশন, যেখানে বডির প্রত্যেকটা খণ্ডকে আমরা কি বলি, যে খণ্ড, দেহখণ্ড বা মেটামিয়ার নামে ডাকি। এখন এই জন্য মনে রাখবা, যেহেতু খণ্ডগুলোকে আমরা মেটামিয়ার নামেও ডাকি, এই জন্য সেগমেন্টেশনকে আমরা আরও বলি মেটামারিজম। খণ্ডকায়ন যে কথা, মেটামারিজম সেম কথা। সো খণ্ড থেকে যদি আসে খণ্ডকায়ন, খণ্ডকে আমরা আরও কি বলি, মেটামিয়ার, এই জন্য আসে মেটামারিজম। এখন খণ্ডকায়ন স্যার কি বলেছিলাম, 3টা পর্বে আমরা পাবো। একটা ছিল অ্যানিলিডা, 2 নম্বরে কি ছিল আর্থ্রোপোডা, 3 নম্বরে ছিল কর্ডাটা। এ বাদে অন্য যে কোনো পর্বে আপনি চোখ বন্ধ করে লিখে দিবেন এরা অখণ্ডকায়িত, এরা আনসেগমেন্টেড, এখানে কোনো সেগমেন্টেশন নাই। এর মধ্যে কথা হচ্ছে অ্যানিলিডাতে আমরা বোথ এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটা সেগমেন্টেশনই পাচ্ছি, বাহ্যিক এবং অভ্যন্তরীণ খণ্ডকায়ন বিদ্যমান। আর্থ্রোপোডাতে পাচ্ছি আমরা শুধুমাত্র বাহ্যিক, অনলি এক্সটার্নাল সেগমেন্টেশন। আর কর্ডাটাতে আমরা কি পাবো, অনলি ইন্টারনাল, শুধুমাত্র অভ্যন্তরীণভাবেই আমরা খণ্ডকায়িত, বাহ্যিকভাবে আমাদের কোনো খণ্ডকায়ন আসলে চোখে পড়ে না। আচ্ছা, নেক্সট এক্সক্রেটরি অর্গান, রেচন অঙ্গ। আমরা পরিফেরাতে কোনো রেচন অঙ্গ নাই, নিডারিয়াতেও নাই। আমাদের যে প্লাটিহেলমিনথিস খুবই বেশি ইম্পর্টেন্ট, আমরা পাচ্ছি প্রোটোনেফ্রিডিয়া উইথ ফ্লেম সেল। এখানে আমরা প্রোটোনেফ্রিডিয়া পাচ্ছি এবং সাথে আমরা একটা বিশেষ কোষ পাচ্ছি, নাম হচ্ছে ফ্লেম সেল। এই সেলের ভিতরে সিলিয়া পাওয়া যায়, চুলের মতো, এগুলো অলওয়েজ নড়াচড়া করে। সো দেখে এরকম মনে হয় নিচে আগুন জ্বলতেছে আর চারপাশ দিয়ে আগুনের শিখাগুলো, ফ্লেমগুলো ছড়িয়ে যাচ্ছে। সো এই জন্য নাম হচ্ছে ফ্লেম সেল। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সেলটা আসলে প্লাটিহেলমিনথিস ছাড়া, ফ্ল্যাটওয়ার্মস ছাড়া অন্য কোনো অ্যানিমেলের বডিতে পাওয়া যায় না। সো ইউ ক্যান কল দেম আইডেন্টিফাইং পয়েন্ট। এই সেলটা দিয়ে আসলে আমরা এই ফাইলামের আন্ডারে অ্যানিমেলদের আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি, আমরা চিনে ফেলতে পারি। সো প্রোটোনেফ্রিডিয়া উইথ ফ্লেম সেল। নেমাটোডাতে আমরা পাই নাই, বইতে কোনো দেওয়া ছিল না। তারপর এখানেও আমাদের নাই মলাস্কাতে, বা অ্যানিলিডাতে আমরা পাচ্ছি নেফ্রিডিয়া। এখানে কিন্তু কোনো ছেলে মেয়ে একটু ঘাবড়ায় যাবে। খেয়াল করেন, আপনি এখানে কি ওয়ার্ডটা পেয়েছিলেন, প্রোটোনেফ্রিডিয়া। সো যদি বলে প্রোটো ওয়ার্ডটা থাকে সামনে, প্রোটোনেফ্রিডিয়া, নট অনলি নেফ্রিডিয়া। যদি বলে প্রোটোনেফ্রিডিয়া তাহলে হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথিস, আমি মনে রাখতাম এমন করে যে পি আছে, সো প্লাটিহেলমিনথিস। আর এখানে কোনো পি নাই, শুরু হচ্ছে এন দিয়ে, তাহলে হচ্ছে এটা কিন্তু আসলে আমাদের পি দিয়ে শুরু হচ্ছে না, এটা হলো অ্যানিলিডাতে পাচ্ছি আমরা। সো প্লাটিহেলমিনথিসে আমরা পাচ্ছি প্রোটোনেফ্রিডিয়া, আর অ্যানিলিডাতে আমরা পাচ্ছি হচ্ছে শুধু নেফ্রিডিয়া। হ্যাঁ, অনেকে আছে সামনে প্রোটো আছে নাকি নাই এতটা খুঁটায় খেয়াল করে না, নেফ্রিডিয়া দেখলেই মাথায় চলে আসে এবং পরীক্ষা হলে বসে সে কনফিউজড হয়, নেফ্রিডিয়া ওয়ার্ডটা কোথায় পেয়েছিলাম আসলে, প্লাটিহেলমিনথিসে দেখেছিলাম নাকি অ্যানিলিডাতে, নাকি বোধ দাগায় আসবো, এরকম না। যদি আমরা প্রোটোনেফ্রিডিয়া পাই তাহলে আমরা দিব প্লাটিহেলমিনথিস, আর যদি পাই নেফ্রিডিয়া তাহলে আমরা দিব হচ্ছে অ্যানিলিডা। নেক্সট আমরা পাচ্ছি ম্যালপিজিয়ান টিউবিউল। স্যার ভুল করবেন না, 9-10-এ আপনারা মানুষের বডিতেও পড়ে আসছিলেন। ম্যালপিজিয়ান টিউবিউল ওটা ছিল মানুষের বডিতে, ছিল ম্যালপিজিয়ান বডি। সো আমরা যারা আর্থ্রোপোডস নিয়ে পড়তেছি, আর্থ্রোপোডসদের বডিতে ম্যালপিজিয়ান টিউবিউল পাওয়া যায়, আর আমরা কর্ডেট, আমাদের মানুষের বডিতে আসে হচ্ছে ম্যালপিজিয়ান বডি। সো আর্থ্রোপোডসদের এক্সক্রিটরি অর্গানের নাম হচ্ছে ম্যালপিজিয়ান টিউবিউল। এছাড়াও গ্রিন গ্ল্যান্ড, কক্সাল গ্ল্যান্ড, এই সমস্ত গ্ল্যান্ডও পাওয়া যায়। আর মনে রাখতে হবে যে অ্যাকাইনোডার্মসদের কোনো এক্সক্রিটরি অর্গান এক্সিস্ট করে না। তাহলে আমরা কী পেলাম বলেন, আমরা পেলাম হচ্ছে এক্সক্রিটরি অর্গান, আমরা একটু বলার ট্রাই করি। প্লাটিহেলমিনথিসে আমরা পেয়েছিলাম কি, প্রোটোনেফ্রিডিয়া উইথ ফ্লেম সেল।
অ্যানিলিডাতে আমরা পেয়েছিলাম কি নেফ্রিডিয়া। তারপর আমরা মলাস্কাতে আমরা কিছু বলি নাই, আমরা নেমাটোডাতেও আমরা কিছু বলি নাই, নিডারিয়াতে বলি নাই, পরিফেরাতে বলি নাই। আর্থ্রোপোডায় বলেছিলাম ম্যালপিজিয়ান টিউবিউল, গ্রিন গ্ল্যান্ড, কক্সাল গ্ল্যান্ড। আর তারপরে আমরা কিন্তু একাইনোডার্মাটাতেও আমরা কিছু বলি নাই। জাস্ট এই কয়টাই জাস্ট মনে রাখলেই চলে। তারপরে আসি আমরা লার্ভার নাম। লার্ভা হচ্ছে ওদের আসলে ছোট অবস্থা, ছোট অবস্থা থেকে আমরা লার্ভা নামে ডাকি। গ্র্যাজুয়ালি লার্ভা থেকেই ওরা ডেভেলপ করে করে অ্যাডাল্ট বডি পায় বা অ্যাডাল্টহুড ওরা পায়। হ্যাঁ, ওরা ডেভেলপড অ্যানিমেল হিসেবে ওরা হচ্ছে নিজেদেরকে এক্সপোজ করতে পারে, আত্মপ্রকাশ করে। সো লার্ভা হতেই বিকশিত হতে হতে পূর্ণাঙ্গ প্রাণী হিসেবে ওরা নিজেদেরকে আত্মপ্রকাশ করে। সো এই লার্ভাগুলোর নাম সবার একরকম হবে না। হ্যাঁ, আমি যদি বলি সবাইকে লার্ভা নামে ডাকি তাহলে তো হচ্ছে না, কারণ আমি বলি লার্ভা মানেও ছোট অবস্থা। কার ছোট অবস্থা? এখন আমি তোমাকে যদি বলি যে ভাইয়া প্লানুলা, তুমি তাহলে বুঝে নিবা ভাইয়া কথা বলতেছে আসলে নিডারিয়াদের ছোট অবস্থা নিয়ে। এজন্য সবগুলো লার্ভার নাম আসলে সেপারেট হওয়া উচিত বা সেপারেট। আমি রিডিং পরে যাচ্ছি, কারণ এগুলো আসলে তোমাকে আমি জাস্ট মুখস্থ করতে হবে। আমি তোমাকে গুছিয়ে দিয়েছি পয়েন্ট সবগুলো। সো লার্ভার নাম যদি বলি তাহলে নিডারিয়াতে আমরা পাচ্ছি, পরিফেরাতে আমরা পাচ্ছি অ্যামফিব্লাস্টুলা, প্যারেন কাইমুলা লার্ভা। নিডারিয়াতে আমরা পাচ্ছি সিলিয়েটেড প্লানুলা লার্ভা। তারপর প্লাটিহেলমিনথিসে আমরা পাচ্ছি র্যাডিয়া সার্কারিয়া, স্পোরোসিস্ট এবং সিস্টিসার্কাস নামের লার্ভা। এরপর আমরা পাচ্ছি হলো নেমাটোডাতে র্যাবডিটিফর্ম এবং মাইক্রোফাইলেরিয়া নামের লার্ভা স্টেজ। এরপর মলাস্কায় পাচ্ছি আমরা ট্রোকোফোর, ভেলিজার, গ্লচিডিয়াম নামে লার্ভা স্টেজ ইন দিয়ার লাইফ সাইকেল। ওদের জীবনচক্রে ট্রোকোফোর, ভেলিজার এবং গ্লচিডিয়াম নামক লার্ভা পাওয়া যায়, লার্ভা দশা পাওয়া যায়। এরপর অ্যানিলিডাতে আমরা ওই ট্রোকোফোর নামটা আবার পাচ্ছি, ট্রোকোফোর লার্ভা দশা অ্যানিলিডাতেও পাওয়া যায়। আর্থ্রোপোডাতে আমরা লার্ভা ছাড়াও নিম্ফ এবং পিউপা নামে আরও দুইটা জীবনচক্রে আরও দুই ধরনের দশা আমরা পেতে পারি। আর লাস্টে একাইনোডার্মাটাতে বাইপিনারিয়া, ব্রাকিওলারিয়া, অরিকুলারিয়া, একাইনোক্রিটাস এই সমস্ত লার্ভা দশা আমরা পেতে পারি। তাহলে আমরা আবার একটু খেয়াল করব। পরিফেরা ছিল অ্যামফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা। নিডারিয়াতে ছিল হচ্ছে সিলিয়েটেড প্লানুলা লার্ভা দশা। প্লাটিহেলমিনথিসে র্যাডিয়া সার্কারিয়া, স্পোরোসিস্ট এবং সিস্টিসার্কাস। নেমাটোডাতে ছিল র্যাবডিটিফর্ম এবং মাইক্রোফাইলেরিয়া লার্ভা। তারপর আমাদের মলাস্কায় ছিল ট্রোকোফোর, ভেলিজার, গ্লচিডিয়াম লার্ভা। অ্যানিলিডায় কী ছিল? এখানেও ট্রোকোফোর লার্ভা। আর্থ্রোপোডায় ছিল লার্ভা নামেও, লার্ভা ছাড়াও নিম্ফ এবং পিউপা নামে আরও দুইটা দশা বা স্টেজ। আর একাইনোডার্মাটা লাইফ সাইকেলে ছিল বাইপিনেরিয়া, ব্রাকিওলারিয়া, অরিকুলারিয়া, একাইনোক্রিটাস নামে লার্ভা দশা। নেক্সট দুইটা কলাম ওদের সব বাসস্থান এবং স্বভাব নিয়ে। হ্যাবিটেট বাসস্থান, লাইফস্টাইল ওদের হচ্ছে জীবনের হচ্ছে কিছু স্বভাব। ওরা কি মুক্তভাবে বাস করবে, নাকি ওরা অনেকে একসাথে বাস করে, ওরা কি অন্য কোনো জীবের দেহে বাস করে, এগুলোই বলার ট্রাই করা হয়েছে। তাহলে যদি আমরা পরিফেরাতে আসি, মোস্ট আর ম্যারিন, ম্যাক্সিমামই হচ্ছে সামুদ্রিক, কিন্তু স্পঞ্জিলিডেই, লাস্টে আইডিএই এটা গোত্র বা ক্লাস। তাহলে এই স্পঞ্জিলিডেই গোত্রের বা ক্লাসের অ্যানিমেলরা কিন্তু আসলে ফ্রেশ ওয়াটারেও পাওয়া যায়। তার মানে আমি বলতে পারি না অল দ্য পরিফেরেন্স আর ম্যারিন, যে সবাই এক্সক্লুসিভলি সবাই শুধুমাত্র সামুদ্রিকই হবে এমন না। ম্যাক্সিমামই সামুদ্রিক স্যার, বাট কিন্তু এরকম কিন্তু অল্প সংখ্যক কিন্তু স্বাদু পানিতে, ফ্রেশ ওয়াটারের বাংলা কি স্বাদু পানি বা মিঠা পানিতেও পাওয়া যায়। আচ্ছা, নেক্সট যেটা বলতেছি আমরা, এই পাশেটা আমরা একসাথে পড়ে ফেলবো। এখন পানিতে ওরা কীভাবে বাস করে? পানিতে ওরা কারু বডির সঙ্গে মিশে যায় না। এটা মানে হচ্ছে দেখবা কোনো কোনো অ্যানিমেল আছে যারা নিজে অ্যানিমেল হলেও অন্য কোনো অ্যানিমেলের বডির ভেতরে আসলে হচ্ছে লাইভলিহুড লিড করে। যেমন আমরা বলি পরজীবী, আমাদের দেহের অভ্যন্তরে বা দেহের বাইরে ওরা বাস করে, উকুন বলো বা ওয়ার্মস, কৃমিগুলো বলো। এবং ওরা কিন্তু ওদের খাবারের জন্য, পুষ্টির জন্য আমাদের বডির উপর ডিপেন্ডেন্ট। তো এই ধরনের অ্যানিমেলগুলোকে আমরা বলি হচ্ছে প্যারাসাইট। ওরা প্যারাসাইট না, ওরা নিজের লাইফ নিজে লিড করতে পারে, ফ্রি লিভিং। আর সলিটারি মানে এককভাবে বাস করতে পারে, কলোনিয়াল
অর্থাৎ ওরা কলোনি সৃষ্টি করে, অনেকে একত্রে বাস করতে পারে। আমাদের পরের যে পর্ব নিডারিয়া, এরাও ম্যাক্সিমামই হচ্ছে সামুদ্রিক, আর অল্প কিছু আবার স্বাদু পানিতে বা মিঠা পানিতে বাস করতে পারে। এখন এর মধ্যে থেকে যারা হচ্ছে পানিতে, সেটা স্বাদু পানি হোক সমুদ্রের পানি হোক, যে সমস্ত নিডারিয়ানরা পানিতে মুক্তভাবে সাঁতরে বেড়ায়, ফ্রিলি সুইম করে বেড়ায়, ওদেরকে আমরা বলি মেডুসা। আর যে সমস্ত নিডারিয়ানরা পানিতে সাঁতরে বেড়ায় না নর্মালি, ইউজুয়ালি ওরা মুক্তভাবে জীবনযাপন করে না, বরঞ্চ নিশ্চল জীবনযাপন করে, নিজেকে সেসাইল করে ফেলে, মোটাইল আর থাকে না, মুভ টুফ করে না, নিশ্চলভাবে থাকে, ওদেরকে আমরা বলি হচ্ছে পলিপ। তাহলে সেসাইল ফর্মকে বলবো পলিপ, আর ফ্রিলি সুইমিং যে ফর্ম করে, যেই ফর্মটা ওদের আছে, বলবো হচ্ছে মেডুসা। এরাও সিঙ্গলভাবে লাইফ লিড করতে পারে, অথবা একসঙ্গে অনেকে একসঙ্গে মিলে কলোনি ফর্ম করতে পারে। 3 নাম্বার যে প্লাটিহেলমিনথিস, এটাই একটুকে বলতেছিলাম, এরা অন্য অ্যানিমেলের বডিকে হোস্ট হিসেবে চুজ করে তার বডিতে ওরা বাস করে, এই জন্য ওদেরকে আমরা কী বলবো, যে হচ্ছে প্যারাসাইট। এর পরের ফাইলামটা, ওরা টেরেস্ট্রাল আর অ্যাকুয়াটিক। ওদের হচ্ছে যারা নেমাটোডস, ওরা মাটিতেও পাওয়া যায়, পানিতেও পাওয়া যায়। এরা ফ্রি লিভিং হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কিন্তু এরাও কিন্তু প্যারাসাইট বা পরজীবী। এর পরেরটায় যদি আমরা আসি, বলা হচ্ছে মোস্টলি ম্যারিন। এরাও আসলে ম্যাক্সিমাম ম্যারিন অ্যানিম্যাল, বাট কিছু কিছু আবার ফ্রেশ ওয়াটার থাকতে পারে, এবং কিছু কিছু অ্যামফিবিয়াস। অ্যামফিবিয়াস শব্দটা মানে হচ্ছে ওরা মাটিতেও পাওয়া যায়, পানিতেও পাওয়া যায়, বোথ অ্যাকোয়াটিক এবং টেরেস্ট্রিয়াল। তাহলে সরি, এই মলাস্কাদের ভিতরে ওরা কিন্তু এই যে ফ্রি লিভিং অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, সেটা সমুদ্রে পানি হোক, ম্যারিন হোক, আর ফ্রেশ ওয়াটার হোক, ম্যাক্সিমাম কিন্তু আসলে অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, পানিতে বাস করা প্রাণী, অ্যাকোয়াটিক প্রাণী। আর ওরা কিন্তু কেউই কিন্তু প্যারাসাইট না, আগের দুটার মতো এটাও কিন্তু প্যারাসাইট, ওরা কিন্তু প্যারাসাইট না, এরা কিন্তু সবাই হচ্ছে ফ্রি লিভিং। তারপর আমরা যদি আসি হচ্ছে কোথায়, অ্যানিলিডাতে, এরা মোটামুটি এরাও সাগরে পাওয়া যায়, ফ্রেশ ওয়াটারেও কিছু কিছু পাওয়া যায়, এবং এছাড়াও এরা ওই যে ময়েস্ট টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্ট, ভেজা স্যাঁতস্যাঁতে মাটিতেও এদেরকে পাওয়া যেতে পারে। তারপরে আমরা বলি পোকামাকড়, আর্থ্রোপোডস যারা আছে, সো ইনসেক্ট, ক্রাস্টাশিয়ান যারা আর্থ্রোপোডস, এরা মাশাআল্লাহ পৃথিবীর যে কোনো এনভায়রনমেন্টে, অলমোস্ট সব এনভায়রনমেন্টেই, সব বাসস্থানে ওদেরকে পাওয়া যায়, প্রেজেন্ট ইন এভরি হ্যাবিটেট, অলমোস্ট সব ধরনের বাসস্থানে পাওয়া যায়। এরা পানিতে বাস করতে পারে, মাটিতে বাস করতে পারে, ইভেন এরা উড়ে বেড়ায়। এরা হার্বিভরাস, মানে হার্ব মানে হচ্ছে গাছের পাতা, এগুলো খেতে পারে। কার্নিভরাস, হুইচ ইজ নিজে অ্যানিমেল হয়ে অন্য অ্যানিমেলকে ওরা খেতে পারে। অমনিভরাস, সবই খেতে পারে, তেলা পোকা যেরকম সবই খাচ্ছে। সো এরা সরি সব টাইপেরই হতে পারে। আর আমাদের লাস্টে হচ্ছে অ্যাকাইনোডার্মাটা, খেয়াল করছেন একটু, এরা কিন্তু সবাই কি ছিল, ওই যে ম্যারিন হয়, আবার ফ্রেশ ওয়াটারও হচ্ছে, ম্যারিন আবার ফ্রেশ ওয়াটারও হয়, এখানেও কিন্তু সেম বলতেছিলাম বারবার। হ্যাঁ, এই যে ম্যারিন আবার ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়, ম্যারিন সাগরে আবার ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়। কিন্তু এমন একটা আমরা ফাইলাম খুঁজে পেলাম যার আন্ডারে যত অ্যানিমেল এক্সিস্ট করে, এরা সবাই ধরেই হচ্ছে সাগরে, ফ্রেশ ওয়াটার বলে কিছু নাই। এরা হচ্ছে আমাদের অ্যাকাইনোডার্মস। অ্যাকাইনোডার্মাটা ফাইলামের আন্ডারে অ্যানিমেলগুলো, এরা এক্সক্লুসিভলি ম্যারিন, সবাই সাগরেই পাওয়া যায়। আচ্ছা, আর এরা ডেট্রিভরাস, সাগরের তলদেশ থেকে খাবার খায়। কার্নিভরাস, এরা একটা নিজে অ্যানিমেল হয়ে অন্য অ্যানিমেলকে হচ্ছে কনজিউম করে। সাসপেনশন ফিডার, অর্থাৎ এরা হচ্ছে ওই যে সমুদ্রে যে প্ল্যাঙ্কটনগুলো আছে এগুলোকে ওরা কনজিউম করতে পারে। ডান। আমরা যদি পরের কলামে আসি, আমরা দ্রুত শেষ করে দিব। তাহলে অরিজিন অফ দ্য নেম, তাহলে এই যে প্রথম আমাদের ফাইলামের নাম কি ছিল স্যার? পরিফেরা। পরিফেরা নামটা কেন আসছে? ল্যাটিন পোরাস থেকে আসছে। ল্যাটিন পোরাস মানে হচ্ছে পোর, আর ফেরি মানে হচ্ছে বিয়ার করা। যে অ্যানিমেলগুলো তাদের বডিতে অসংখ্য পোর বিয়ার করে ওদের নামই পরিফেরা। আর কাদের নাম? নিডারিয়া, বা ফাইলামটার নাম কেন হলো নিডারিয়া? নাইট মানে হচ্ছে কাটা, আর অ্যারিয়া মানে হচ্ছে কানেক্টেড। ওদের বডিতে এমন কিছু স্পেশাল সেল পাওয়া যায় যে সেলগুলোর সঙ্গে কাটা কানেক্টেড অবস্থায় পাওয়া যায়, কাটা পাওয়া যায়। যারা হাইড্রা আমরা পড়েছি, আমরা অফলাইন ব্যাচগুলোতে আমরা জানবো যে নিডারিয়ানদের বডিতে যে স্পেশাল সেলটা পাওয়া যায়, কাটা যুক্ত সেল, কাটা বিশিষ্ট সেল,
এর নাম ছিল হচ্ছে নিডোসাইট। এই কাটা বিশিষ্ট সেল থাকে বলেই আসলে ওদের নাম হয়ে যায় নিডারিয়া। আর ক্লাসে আমরা বলেছিলাম, আজকে ক্লাসে আমরা বলেছিলাম যে ওদের বডিটা আসলে ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, মানে উপরেও চ্যাপ্টা নিচেও চ্যাপ্টা, জন্য ওদের নামটাই হয়ে গেছে কি প্লাটিস মানে চ্যাপ্টা, আর হেলমিন্থ মানে হচ্ছে ওয়ার্ম, ওদের নামটাই হয়ে গিয়েছে চ্যাপ্টা ক্রিমি বা ফ্ল্যাট ওয়ার্ম। পরের ফাইলাম নেমাটোডা, নেমাটোস মানে সুতা, হেলমিন মানে হচ্ছে ওয়ার্ম। আপনারা মনে পড়বে নেমাটোডসদের স্পেশাল নেম আমি পড়িয়েছিলাম আজকে দুইটা। এক্সটার্নালি বলেছিলাম দেখতে ওরা সুতার মতো বলে সুতাকৃমি, আর প্রস্তচ্ছেদে গোলাকার বিধায় কি নাম বলেছিলাম গোলকৃমি। সো এই জন্য নামটাই হয়ে গেছে কি থ্রেড ওয়ার্ম, সুতাকৃমি। আর বলেছিলাম আমরা মলাস্কাদের অ্যাকচুয়াল বডি কেমন সফট হয়, যে বলেছিলাম স্পেশাল নেম সফট বডিড অ্যানিমাল। সো ল্যাটিন মলাস্কাস মানে আসলে সফট। আমরা এটাও আজকে পড়েছি যে বলেছিলাম মনে আছে ওরা সেগমেন্টেড ওয়ার্ম, বডিতে অনেক সেগমেন্ট ছিল, এর আগে কোনো ফাইলাম এরকম সেগমেন্ট ছিল না, এবং বডি সেগমেন্টগুলো ছিল কি আকৃতির, কি শেপের, রিং শেপের। এই জন্য ল্যাটিন অ্যানিউলাস মানেই হচ্ছে রিং। সো ওদের বডিতে ওরা সেগমেন্টেড, সেগমেন্টগুলো রিং শেপের, অ্যানিউলাস থেকেই নামটা আসছে আসলে অ্যানিলিডা। তাহলে হচ্ছে পরের ফাইলামে যদি আমরা আসি, বলেছিলাম ওদের পাতে অনেক জয়েন্টস থাকে। সো জয়েন্টের ইংলিশটা হচ্ছে কি আর্থ্রন, আর জয়েন্টকে আমরা গ্রিক ভাষায় বলি হচ্ছে আর্থ্রন, আর পাকে বলি আমরা পোডোস। সো আর্থ্রন প্লাস পোডোস ইজ ইকুয়াল টু কি আর্থ্রোপোডা। আর একাইনাস মানে হচ্ছে কাটা, ডার্মা মানে হচ্ছে স্কিন, যাদের স্কিনে অসংখ্য কাটা আছে ওদেরকে আমরা কি বলবো একাইনো ডার্মাটা। এই তো হয়ে গেল স্যার। আমরা যদি পাশের কলামে চলে আসি, এখানে সবগুলো এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলগুলো আমি জাস্ট একবার রিডিং করে যাব, কারণ এগুলো বোঝানোর কিছু নেই। সবগুলো থেকে আমরা 3টা করে এক্সাম্পল দিয়েছি, এগুলো পড়লে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। অফকোর্স মনে রাখতে হবে আপনি সাইন্টিফিক নেম লিখতেছেন, আপনাকে কোথায় ক্যাপিটাল কোথায় স্মল, দাগ দেওয়াটা যদি দাগ না দেন কার্সিভ করে লিখতে হয়, আমি দাগ দেওয়াটা বেশি প্রেফার করতেছি। সবগুলো মনে রাখতে হবে আপনাকে লেখার সময়। আর হ্যাঁ, যদি আপনাকে কোনো একটা ফাইলামের ক্যারেক্টার লিখতে বলে, সাইন্টিফিক নেম আপনাকে চাক না চাক আপনাকে দিতেই হবে, দ্যাট ইজ আ মাস্ট। আপনাকে মিনিমাম কয়টা দিব স্যার? 2টা করে দিব। আমরা প্রথম যে ফাইলামটা পরিফেরা, তার আন্ডারে আমরা পাচ্ছি হচ্ছে স্পঞ্জিলা ফ্রাজিলিস ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, সাইফা জেলাজিনোসাম সিলিয়েটেড স্পঞ্জ, ইউস্পঞ্জিয়া অফিসিনালিস উইচ ইজ বাথ স্পঞ্জ। 2 নাম্বার যে মেজর ফাইলাম নিডারিয়া, পাচ্ছি আমরা হাইড্রা ভালগারিস হাইড্রা, অরিলিয়া অরিটা জেলিফিশ, মেট্রিডিয়াম সেনাইল সি অ্যানিমন। 3 নাম্বার যে মেজর ফাইলাম প্লাটিহেলমেন্থিস, পাচ্ছি ফ্যাসিওলা হেপাটিকা লিভার ওয়ার্ম, টেনিয়া সোলিয়াম টেপ ওয়ার্ম, ডেগুসিয়া টিগ্রিনা ফ্রি লিভিং ফ্ল্যাটওয়ার্মস। 4 নাম্বার যে মেজর ফাইলাম আমরা হুইচ ইজ নেমাটোডা, পাচ্ছি অ্যাসকারিস লুমডিকয়েডাস হুইচ ইজ রাউন্ড ওয়ার্ম, লোয়া আই ওয়ার্ম, ইউচেরেরিয়া ব্র্যান্ড কফটি হুইচ ইজ ফাইলেরিয়া ওয়ার্ম। আমাদের এর পরের যে মেজর ফাইলাম অ্যানিরিডা, পিলা গ্লোবোসা অ্যাপল স্নেল, অক্টোপাস ভালগারিস অক্টোপাস, ললিগো ভালগারিস স্কুইড। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের পরের যে ফাইলামটা, আমরা যদি এখানে আসি অ্যানিলিডাতে মেটাফায়ার পোস্থুমা আর্থওয়ার্ম, টিউবিফেক্স ব্লাডওয়ার্ম, ভেঙে উচ্চারণ করেন হিরুডি নারিয়া গ্রানুলোসা লিচ। আর আমাদের আর্থ্রোপোডাতে আমরা 3টা এক্সাম্পল দিয়েছি, মুস্কা ডোমেস্টিকা হাউস ফ্লাই, ম্যান্টিস রিলিজিওসা, এটা আমাদের ইন্টারে আমার কাছে খুব ফেভারিট একটা সাইন্টিফিক নেম ছিল। দেখেন প্রেইং ম্যান্টিস, যে প্রে করে সবসময় সে তো অনেক রিলিজিয়াস পার্সন, রাইট? সো ম্যান্টিস থেকে আসছে ম্যান্টিস, আর প্রে করে বলে সবসময় কি আমরা কি বলবো রিলিজিয়াস পার্সন, রিলিজিয়াস অনেক, এজন্য কি নাম হয়েছে রিলিজিওসা। ম্যাক্রোব্যাকিয়াম রোজেনবার্গি প্রন। আমরা অফলাইনে পড়ানোর সময় সবগুলো সাইন্টিফিক নেম মনে রাখার জন্য আমরা কিছু ফানি স্টোরি আকারের মতো বলেছিলাম, যেটা মাত্র বললাম এই যে আমরা প্রেইং ম্যান্টিসের জন্য এভাবে করে মনে রাখার ট্রিক্স আর কি, চিট কোড টাইপের। এগুলো আমি এখন আর এই ভিডিওতে বলতেছি না, তাহলে ভিডিওটা আরও বেশি অনেক লেংদি হয়ে যাবে। অ্যাস্ট্রোপেকটেন ইরেগুলারিস সি স্টার, অ্যাকাইনাস স্কুলেন্টাস সি আর্চিন অ্যান্ড অ্যাস্টেরিয়াস রুবেন্স কমন সিস্টার। আচ্ছা, আমাদের থাকলো আর 2টা জাস্ট, এই 2টা হলে পড়া শেষ। আমরা আগে লাস্টেরটা পড়ে আসবো, লাস্টে আমাদের এই স্পেশাল ক্যারেক্টার দিয়ে আমরা শেষ করে দিব।
তাহলে অর্গান অফ লোকোমোশন, কোন ফাইলেমের অ্যানিমেলরা কোন অর্গানকে ইউজ করে ওদের লোকোমোশনের জন্য, মুভ করার জন্য। মনে রাখতে হবে পরিফেরা ফাইলেমের আন্ডারে যে সমস্ত অ্যানিমেল পাওয়া যায়, পরিফেরান্স, অ্যাডাল্ট পরিফেরান কখনোই স্যার মুভ করে না। দে কমপ্লিটলি বিকাম সেসাইল, ওরা একবারেই পরিপূর্ণভাবে নিশ্চল হয়ে যায় স্যার। সো চলনাঙ্গ, অর্গান অফ লোকোমোশন ওদের নাই। সো নো চলনাঙ্গ, নো লোকোমোটরি অর্গান। 2 নাম্বার, নিডারিয়ানরা, হাইড্রা যেরকম, ওরা ওদের কোর্সিকা ব্যবহার করে, ওদের পদতলকে ব্যবহার করে, হুইচ ইজ পেডাল ডিস্ক মানে হচ্ছে পদতল, আর টেন্টাকলস হচ্ছে কোর্সিকা, এগুলোর সাহায্যে ওরা প্রয়োজনে মুভ করতে পারে। আচ্ছা, প্লাটিহেলমিনথিস এরা আসলে মুভ টুভ খুব একটা করে না, ওরা হুকের সাহায্যে, মুখে হুক পাওয়া যায়, ওরা আমাদের দেহের সঙ্গে বা পোষক দেহের সঙ্গে নিজেকে আটকে রাখে। এর পরেরটাও সেম। এবার যদি আমরা বলি যে মলাস্কায় যদি আসি, মলাস্কায় আমরা পাচ্ছি মাস্কুলার ফুড পাচ্ছি আমরা। আমি হ্যাঁ মনে রাখতাম, ম দিয়ে মলাস্কা, ম দিয়ে ম্যান্টল, ওদের কাভারিংয়ের নাম হচ্ছে ম্যান্টল, ওদের লোকোমোটরি অর্গান হচ্ছে ম দিয়ে এম দিয়ে মাস্কুলার ফুড। তারপর যদি আমরা বলি হচ্ছে অ্যানিলিডাতে, আপনারা দেখবেন ছবিটাতে এই যে ফাইলাম অ্যানিলিডা, এই যে বডির দুই পাশে যে ছোটো ছোটো পাগুলো আছে, এগুলোকে আমরা লেবেলিং করেছিলাম অফলাইন ক্লাসে, পড়িয়েছিলাম আমরা সিটি বা প্যারাপোডিয়া বলা হচ্ছে, সিটি অর প্যারাপোডিয়া। তাহলে এগুলো ছিল ওদের অর্গান অফ লোকোমোশন, চলনাঙ্গ। বাংলায়ও সেম। এখানে দেখবেন অনেকে কলেজে হয়তো আপনাকে এই ওয়ার্ডটা ইউজ করছে আপা, যে সিটা, সিটি। একটা মেয়ে বলতেছিল যে ভিকারুন্নেসা স্যার যে আমাদের কলেজে তো আপা বলছে সিটা, সিটি বহু বচন, সিটা হচ্ছে এক বচন। এটা নিয়ে খুব একটা প্যারা নাই। ওদের যেহেতু একটা পাওয়া যায় না, আপনি প্লুরাল ফর্মে লেখেন, সিটি লেখেন। জয়েন্টেড লেগ আমরা পড়ে আসছি, আর্থ্রন মানে জয়েন্টেড, পোডোস মানে পা, সন্ধিপদী প্রাণী বাংলায় বলা হয়। সো সন্ধিপদী, যার পাতে, পদ মানে হচ্ছে পা, অনেকগুলো সন্ধি বা জয়েন্ট আছে। সো জয়েন্টেড লেগগুলোকে ওরা ইউজ করে চলাফেরা করার জন্য অফকোর্স। এছাড়া কোনো কোনো পোকা উঠতে পারে, ওদের ডানা বা উইং আছে। আর যারা একাইনোডার্মাটা, ওদের টিউব ফিট, হ্যাঁ, ওদের নিচের যেটা সারফেসটা আছে, ওই সারফেসে, হ্যাঁ, নিচের তলে অসংখ্য নলের মতো ছোটো ছোটো পা পাওয়া যায়। আমরা যদি একটু দেখানোর ট্রাই করি স্যার, সামান্য যদি একটু দেখাই, আপনি দেখলে বুঝবেন জিনিসটা এরকম হয়। এইটাই হচ্ছে কথা। এগুলো ছিল ওদের কাঁটাযুক্ত, ওই যে বলছিলাম ওরা ছিল হচ্ছে একাইনোডার্মাটা, অসংখ্য কাঁটাযুক্ত। তাহলে এখন এই যে ওদের নিচে, দিজ আর আসলে টিউব ফিট, এগুলো হচ্ছে টিউবের মতো পা, একটা পা, আরেকটা পা, আরেকটা পা, আরেকটা পা, ওদের নিচে এরকম টিউবের মতো ছোটো 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 নলের মতো। যেহেতু নলগুলো যেহেতু আকার অনেক ছোটো, আমরা বাংলায় বলি নালিকা, সো টিউব ফিটের বাংলা হবে নালিকা পথ। তাহলে আমরা কী কী পেলাম, আবার ফার্স্ট থেকে আসি। পরিফেরাতে আমরা কোনো, ওরা চলাফেরাও করে না, চলাফেরার জন্য কোনো আমরা অঙ্গও পাচ্ছি না। নিডারিয়াতে আমরা পাচ্ছি হচ্ছে ওরা ওদের ইউজ করে ওদের কোর্সিকা বা টেন্টাকলস, পদতল বা পেডাল ডিস্ক ইউজ করে। নেক্সট দুটাতে প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডাতে আমরা পাচ্ছি না, ওরা বেসিক্যালি প্যারাসাইট, হোস্ট বডিতে আসলে ওরা লেগে থাকে, অ্যাটাচ থাকে, মুভ করার প্রয়োজন হয় না খুব একটা। মলাস্কাতে আমরা পাচ্ছি মাস্কুলার ফুট। তারপর অ্যানিলিডাতে আমরা পাচ্ছি হচ্ছে সিটি এবং প্যারাপোডিয়া। আর্থ্রোপডায় পাচ্ছি জয়েন্টেড লেগস এবং উইংস। আর লাস্টে আমরা একাইনোডার্মাটাতে পাচ্ছি আমরা টিউব ফিট, নালিকাপথ। লাস্ট আমরা বলবো হচ্ছে সবগুলোর স্পেশাল ক্যারেক্টার। পরিফেরাতে আসি। পরিফেরাতে আমরা পাচ্ছি হচ্ছে বডির বাইরে লেয়ার, সেলের লেয়ার, নাম পিনাকোডার্ম, আর বডির ভিতরে যে সেলের লেয়ার আমরা বলবো কোয়ানোডার্ম। আর এই পিনাকোডার্ম নামে সেলের লেয়ারে পাবো পিনাকোসাইট নামের সেল, আর কোয়ানোডার্ম নামে যে লেয়ারটাতে সেলের নাম তাহলে কী হবে, কোয়ানোসাইট। যদি আমরা আবার একটু আমাদের অফলাইনের লেকচারটা একটু দেখানোর ট্রাই করি, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্যার হচ্ছে আমাদের একটা পরিফেরার লঙ্গিচুরাল সেকশন, লম্বচ্ছেদ। তাহলে এই হচ্ছে ওদের বডির বাইরে, আমি যদি লম্বালম্বি কেটে ফেলি, এটা হচ্ছে ওদের সেলের লেয়ার, ভিতরে আরেকটা সেলের লেয়ার। তাহলে এই বাইরের লেয়ারে আমরা এই লেয়ারটাকে আমরা বলবো মাঝখানে ছিদ্র, ছিদ্র যে বলেছিলাম পরিফেরা, যে পোর বিয়ারার অ্যানিম্যাল, বডিতে অসংখ্য কী আছে, ছিদ্র আছে, অসংখ্য এরকম করে ছিদ্র আছে। তো এই লেয়ারের নাম হচ্ছে পিনাকোডার্ম, যেখানে প্রত্যেকটা সেলের নাম হচ্ছে পিনাকোসাইট। এই ভেতরের লেয়ারের নাম হচ্ছে কোয়ানোডার্ম, প্রত্যেকটা সেলের নাম হচ্ছে কোয়ানোসাইট। সো এই ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্টিয়া,
আর বডির ঠিক উপরের ছিদ্রটার নাম হচ্ছে অস্কুলাম। সারা বডিতে আমাদের বডি সারফেসে যে ছোটো ছোটো স্মল পোর্সগুলো আছে, সো এই পোর্সগুলোর নাম হচ্ছে অস্টিয়া। আর উপরে যে বড় একটা পোর আছে, এই পোরের নাম হচ্ছে অস্কুলাম। তাহলে এই কোয়ানোডার্ম বা সেলের যে ইনার লেয়ারটা, এই কোয়ানোডার্মের যে সেলগুলো আছে এগুলোর নাম হচ্ছে কোয়ানোসাইট। এবং স্যার এই হচ্ছে একটা কোয়ানোসাইট। এই কোয়ানোসাইট হচ্ছে একটা স্পেশাল সেল। এই সেলটা এর চারদিকে কি আছে, কলারের মতো আছে একটা স্পেশাল স্ট্রাকচার। এই জন্য এই সেলের আরেকটা নাম হচ্ছে কলার সেল। আর প্রত্যেকটা সেল থেকে একটা করে কী হয়, ফ্লাজেলা বের হয়। এই জন্য এই সেলকে আমরা আরও বলি হচ্ছে ফ্লাজেলেটেড সেল। এটা আমরা অফলাইনে আমরা এসব পড়ে ফেলেছি। এগুলোই বলা হচ্ছে যে বডির বাইরে সেলের লেয়ারের নাম হচ্ছে পিনাকোডার্ম। তো এখানে পাবো যে সেলগুলোর নাম হবে পিনাকোসাইট। বডির ভিতরে সেলের লেয়ারের নাম হচ্ছে কোয়ানোডার্ম। এখানে আমরা যে সেলগুলো পাবো নাম হবে কোয়ানোসাইট। আর কোয়ানোসাইট সেলগুলোতে স্পেশাল স্ট্রাকচার কলার পাওয়া যায় বলে এদের আরেকটা নাম হচ্ছে কলার সেল। ওরা তো সিলম ছিল না, কিন্তু সিলমের বদলে আল্লাহ ওদের বডির ভিতরে যে ফ্রি স্পেস বা ক্যাভিটি দিয়েছেন তার নাম স্পঞ্জোসিল। আর মাত্র আমরা দেখে আসলাম বডিতে দু ধরনের পোর আছে। বডির চারদিকে সারাউন্ডিং দ্য বডি যে স্মল পোরগুলো আছে নাম হচ্ছে অস্টিয়া। আর বডির উপরে যে বড় পোরটা আছে নাম হচ্ছে অস্কুলাম। এর পরের যদি ফাইলামে আমরা আসি, বলা হলো এখানে ওরা তো ডিপ্লোব্লাস্টিক, মনে আছে না একটু আগে পড়েছিলাম, ওরা ডিপ্লোব্লাস্টিক। ওদের কোনো জার্ম লেয়ারই নাই পরিফেরাতে, ওরা ডিপ্লো। আর 3 নাম্বার থেকে কী শুরু হয় স্যার, ট্রিপ্লো। সো ডিপ্লোব্লাস্টিকে বাইরের এবং ভিতরের লেয়ারটা আছে, হুইচ ইজ একটোডার্ম এবং এন্ডোডার্ম। আর ট্রিপ্লোব্লাস্টিকে একটো এন্ডো ছাড়াও থার্ড আরেকটা লেয়ার জার্ম লেয়ার পাওয়া যায়, নাম কি স্যার, মেসোডার্ম। সো ওদের যেহেতু ওরা ডিপ্লোব্লাস্টিক, 2 নাম্বার ফাইলাম ডিপ্লোব্লাস্টিক, 2টা জার্ম লেয়ার, সো ওদের একটো আর এন্ডোডার্ম আছে। স্যার তাহলে ওদের কী নাই, মেসোডার্মটা ওদের অ্যাবসেন্ট। কিন্তু মেসোডার্মের বদলে ওদের ওই একটো আর এন্ডোর মাঝখানে মেসোডার্ম নামে যে সেলুলার লেয়ারটা, ওই লেয়ারের বদলে ওদের একটা নন সেলুলার লেয়ার পাওয়া যায়, এর নাম হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে আবার বলি, যারা ট্রিপ্লোব্লাস্টিক ওদের বাইরে একটা সেলের লেয়ার, ভিতরে একটা সেলের লেয়ার, মাঝখানে আরেকটা সেলের লেয়ার, 3টা সেলের লেয়ার পাওয়া যায়, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। ওর বাইরেও সেলের লেয়ার আছে একটোডার্ম, ভিতরেও সেলের লেয়ার আছে এন্ডোডার্ম। বাট ইন বিটুইন যে লেয়ারটা ওটা সেলের লেয়ার না হলে তো ওরা ট্রিপ্লোব্লাস্টিকই হয়ে যাইতো। এটা নন সেলুলার লেয়ার, এর নাম মেসোডার্ম না, এর নাম হচ্ছে মেসোগ্লিয়া। আর একটুকে বলতেছিলাম ওদের স্পেশাল সেল আছে নিডোব্লাস্ট বা নিডোসাইট নামে সেলটা। এই সেলটা আছে বলে ওদের নাম আসলে কি, নিডারিয়া, কাঁটাযুক্ত সেল বলেছিলাম। আর ওই সেলের মধ্যে আবার নেমাটোসিস্ট নামে একটা স্পেশাল স্ট্রাকচার পাওয়া যায়, যে নেমাটোসিস্টের আন্ডারে আসলে কাঁটাগুলো আছে। একটা নেমাটোসিস্টকে আমরা বলতে পারি একটা সেলুলার অর্গানেল। তাহলে সেলের নাম যদি হয় নিডোব্লাস্ট, তার আন্ডারে একটা অর্গানেলের নাম হচ্ছে, যেমন আমরা কী বলছি, নাইনটিনে কী পড়ে আসছি, মাইটোকন্ড্রিয়া একটা কি সেলুলার অর্গানেল না, কোষীয় অঙ্গাণু। তাহলে কোষের নাম যদি হয় কি নিডোব্লাস্ট বা নিডোসাইট, ওই কোষের আন্ডারে একটা কোষীয় অঙ্গাণু বা সেলুলার অর্গানেলের নাম হচ্ছে নেমাটোসিস্ট। এবং এই নেমাটোসিস্টে আসলে কাঁটাযুক্ত হয় এবং এখানে সুতা পাওয়া যায়, বিষাক্ত রস হিপনোটক্সিন পাওয়া যায়, যেগুলো দিয়ে আসলে ওরা শিকার ধরে। প্রেজেন্স অফ সেন্ট্রাল ক্যাভিটি। সো এরা তো কী ছিল, 2 নাম্বার ফাইলাম ডিপ্লোব্লাস্টিক। সো এদেরও কি নাই, কোনো সিলম নাই, সিলম নামে কোনো ক্যাভিটি নাই। সো আল্লাহ ওদের বডির ভিতরে যে ক্যাভিটি দিয়েছেন তার নাম সিলম না, বাট ওদের নাম কি, সিলেন্টেরন। তাহলে পরিফেরাতে বডির ভিতরে ক্যাভিটির নাম ছিল স্পঞ্জোসিল, আর নিডারিয়াতে বডির ভিতরে ক্যাভিটির নাম হচ্ছে সিলেন্টেরন। আর অল্টারনেশন অফ জেনারেশন বা মেটাজেনেসিস, ওরা জীবনের একটা সময় কী থাকে, নিশ্চল সেসাইল, জীবনের অন্য সময় তারা কী হয়ে যায়, উল্টা হতে পারে। জীবনের একটা সময় ওরা কী ছিল, সচল বা মটাইল, জীবনের অন্য সময় ওরা কী হয়ে যায়, নিশ্চল বা সেসাইল। তো এই যে ওরা ওদের লাইফস্টাইল চেঞ্জ করতেছে, একেই বলা হয় হচ্ছে মেটাজেনেসিস। 3 নম্বরে আমরা আসবো প্লাটিহেলমিনথেসে, ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড। ওই যে বলেছিলাম উপরেও চ্যাপ্টা নিচেও চ্যাপ্টা। 2 নম্বরে এক্সটার্নাল সাকার এবং হুক, বডির বাইরে সাক। এই যে ওরা যে ওদের প্যারাসাইট, ওরা হোস্ট বডি থেকে ব্লাড নিউট্রিশনকে সাক করে নেবে, সাকার আছে। আর হোস্ট বডির সাথে নিজেকে আটকে রাখার জন্য হুক পাওয়া যায়। আর ওরা তো হোস্ট বডি থেকেই ব্লাড সাক করতেছে, এবং ব্লাডে তো ডিজলভ অবস্থায় অক্সিজেন তো আছেই।
এই জন্য আমরা কি বলতে পারি, ওদের আসলে কোনো ব্লাড সার্কুলেশন সিস্টেমও নাই, ওদের কোনো কিন্তু আসলে কি নাই, রেসপিরেটরি অর্গানও নাই। আর ওদের ফার্টিলাইজেশন কেমন হয়, ইন্টারনাল, উইচ ইজ স্পার্ম আর ওভাম বডির ভিতরেই একসঙ্গে হচ্ছে ইউনাইট করে। আর মনে রাখতে হবে ফার্টিলাইজেশন কিন্তু এক্সটার্নালও হতে পারে, মনে রাখবো এটা আমরা। সেক্ষেত্রে মনে রাখবা এটা আমাদের খুব পরিচিত, যেমন রুই মাছেই হয়, একটা মেল রুই ফিশ পানিতে ওর স্পার্মটা ইজেক্ট করে দেয়, ফিমেল রুই ফিশ পানিতেই তার ওভামটাকে ইজেক্ট করে দিচ্ছে। সো স্পার্ম এবং ওভাম আসলে কোনো ফিমেল বডির ভিতরে আসলে ইউনাইট করে না, একসঙ্গে হয় না। ওদের ইউনিফিকেশনটা, ওদের ফিউশনটা হচ্ছে আসলে বডির বাইরে, যেমন এখানে পানিতে। দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আচ্ছা, এর পরের যে ফাইলামটা নেমাটোডা, তাহলে ওরা প্লে ইম্পর্টেন্ট রোল ইন দ্য নাইট্রোজেন সাইকেল। 2 নাম্বার, বডিটা বেশ লম্বা হয়, ট্যাপারিং মানে ন্যারো। নেমাটোডাদের বডির 2টা এন্ড কেমন হয়, একটু ন্যারো হয়। এই যে বডির এই এন্ডটাও ন্যারো, এই এন্ডও ন্যারো, 2টা এন্ড ন্যারো, বেশ লম্বা একটা বডি। তারপর আমরা যদি বলি অ্যালিমেন্টারি ক্যানাল ইজ স্ট্রেট, এই যে আমাদের স্ট্রেট একটা অ্যালিমেন্টারি ক্যানাল, এটা আমরা দেখে ফেললাম। তারপরে শো সেক্সুয়াল ডাইমরফিজম, এর মানে হলো ডাই মানে হচ্ছে 2, মরফোলজি মানে হচ্ছে অবস্থা, উইচ ইজ মেল অ্যান্ড ফিমেল বডি হচ্ছে ডিফার করে। হ্যাঁ, এর আগের ফাইলামটা যেটা প্লাটিহেলমিনথিস, ওরা কিন্তু বাইসেক্সুয়াল, একই বডিতে মেল এবং ফিমেল দুটোই এক্সিস্ট করে, কিন্তু ওরা সেক্সুয়ালি ডাইমরফিজম, অর্থাৎ ওদের মরফোলজিক্যালি এক্সটার্নালি ওরা কিন্তু মেল এবং ফিমেল হচ্ছে ডিফার করে আলাদা। তারপর পরেরটা যদি বলি আমরা মলাস্কায় যদি আসি, খুবই ইম্পর্টেন্ট, র্যাডুলা পাওয়া যায়, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। অ্যালিমেন্টারি ক্যানাল ইজ কয়েলড অর ইউ শেপড আর প্রেজেন্স অফ হিমোসিল। আমরা যদি একটু খেয়াল করি, এই যে অ্যালিমেন্টারি ক্যানাল কী ছিল, ইউ শেপ অথবা কয়েল পেঁচানো ছিল বা ইউ শেপ ছিল। আর ওদের মুখে র্যাডুলা মানে হচ্ছে ওদের টাং, ওদের টাংটা আমাদের মতো হয় না, ওদের টাংটা সলাই করাতের মতো হয় স্যার। আমি যদি করাত নিয়ে কাঠের ওপর ঘষতে শুরু করি তাহলে কি হবে, কাঠ আমরা কেটে ফেলতে পারবো। সেমভাবে কোনো কিছু খাওয়ার আগে গাছের পাতা বলেন, ওরা ওদের টাংটা নিয়ে ওই পাতার উপর ঘষতে শুরু করে, টাংটা যেহেতু অনেক শার্প এবং সলাই করাতের মতো, এই জন্য ওরা টাংটাকে ওরা ইউজ করে খাবারকে কাটতে। এবং তাহলে এই টাংটা সলাইক যে টাং, শার্প টাংটা আছে, এর নাম র্যাডুলা, এবং ইট হেল্পস টু ডাইজেস্ট দেয়ার ফুড, অথবা ফুড ইনটেকে সাহায্য করে, খাবার খেতে খাদ্য গ্রহণে সাহায্য করে। আর হোয়াট ইজ হিমোসিল একটু আমি বলে রাখি। দেখেন, হিম মানে হচ্ছে ব্লাড, কেন আমরা পড়েছি না হিমোগ্লোবিন, ব্লাডে আমাদের যে রঞ্জক পাওয়া যায়। হিম মানে যদি রক্ত হয়, সিল মানে কি, ওই যে সিলম থেকে আসছে, আমরা পড়েছিলাম ওরা কি ছিল, পার্টলি ওপেন, মনে আছে যে রক্ত দেহের গহ্বরে উন্মুক্ত হয়ে যায়, কিছু অংশে রক্ত বদ্ধ থাকলেও বাকি অংশ রক্ত দেহের গহ্বরে উন্মুক্ত হয়ে যায়। সো রক্ত দেহের গহ্বরে বা সিলমে উন্মুক্ত হলো, ব্লাড ওপেন্স ইনটু দ্য সিলম, তাহলে সিলম থেকে ওয়ার্ডটা আসছে সিল, আর কে ওপেন করে, রক্ত মানে হিম, এই জন্য ওদের সিলমকে আমরা কি বলি, হিমোসিল। সো হিমোসিলকে যদি বলে, কেউ যদি বলে আপনাকে হোয়াট ইজ হিমোসিল, আপনি তাকে এক কথায় একটা অ্যান্সার শোনাই দিন, হিমোসিল মানে হচ্ছে ব্লাড ফিল্ড সিলম, যে সিলমটা ব্লাড দিয়ে ফিল আপ হয়ে যায় তার নাম হিমোসিল। আমরা এরপরে যদি বলি, আমরা এখানে যদি আসি, এটা কোন ফাইলাম, এইটা হচ্ছে আমাদের অ্যানিলিডা। এখানে আমরা পাচ্ছি দ্য ব্লাড ইজ রেড ইন কালার, ওদের ব্লাডও আমাদের মতো রেড কালার, এবং ওদের ব্লাডেও হিমোগ্লোবিন পাওয়া যায়, তাছাড়াও হিমো ইরিথ্রিন নামে আরেকটা পিগমেন্টও পাচ্ছি, দুটোই রেড পিগমেন্ট। আমরা যদি বলি হচ্ছে আমাদের আর্থ্রোপোডার কথা, আর্থ্রোপোডার বডির বাইরে আমরা পড়ে আসছি কাইটিনাস এক্সোস্কেলেটন, কাইটিন দিয়ে তৈরি শক্ত খোলস বা এক্সোস্কেলেটন ছিল। এটা একডাইসিস, এই শব্দটা মানে হচ্ছে বাংলায় বলে খোলস মোচন করা। দেখবেন সাপের মতো এরাও কিছুদিন পর পর ওদের বাইরের বডির যে হার্ড শেলটা আছে এইটাকে ওরা গিভ আপ করে, এবার নতুন করে আবার শেল তৈরি করে, দ্যাট ইজ কল্ড একডাইসিস। এছাড়া ওদের মাথায় অ্যান্টেনা এবং কম্পাউন্ড আই পাওয়া যায়। আমরা যদি একটু ফিগারটা খেয়াল করি স্যার, এই যে আমাদের যদি ফিগারে আসি, এই যে আর্থ্রোপোডাতে এটা যদি গ্রাস ওপরে মাথা হয়, মাথাতে এই যে অ্যান্টেনা পাচ্ছি আমরা, 1 পেয়ার অফ অ্যান্টেনা, 1 পেয়ার অফ কম্পাউন্ড আই, বড় বড় দূরে চোখ আছে। সো এগুলোই বলা হচ্ছে, চোখ পাওয়া যায়, আই, কম্পাউন্ড আই, অ্যান্টেনা পাওয়া যায়। ওদেরও কী ছিল স্যার, ওদের ছিল ওপেন সার্কুলেশন। আর ওপেন মানে কি ছিল, ব্লাডটা হিমোসিলে, ব্লাডটা সিলমে ওপেন করবে, তাহলে ওদের তাহলে কী থাকবে, হিমোসিল থাকবে। খুব সহজ কথাবার্তা, যেখানেই
ওপেন সার্কুলেশন, সেটা পার্টলি ওপেন হোক আর সম্পূর্ণ ওপেন হোক, ব্লাড বা হিম ওপেন করতেছে কোথায়? সিলমে, তাহলে ওখানে তাহলে আমরা কী পাবো? হিমোসিল পাবো। রেসপিরেশন টেক্স প্লেস থ্রো ট্রাকিয়া, তাহলে ওদের রেসপিরেশনের জন্য কোনো লাংস নাই আমাদের মতো, ট্রাকিয়া আছে, গিল আছে, এবং একটা স্পেশাল টাইপ অফ লাংস থাকতে পারে, নাম হচ্ছে আমাদের মতো না, বুক লাং। আর লাস্টে ডেভেলপমেন্ট উইথ মেটামরফোসিস, ওই যে এইটা, ওরা কি ছিল? লার্ভা, পিউপা, নিম্ফ, দেন অ্যাডাল্ট। সো কতগুলো স্টেজ পার করে করে মেটামরফোসিস, বডিটা বিভিন্ন এমন হয়, দেখবেন অনেক সময় এরকম হয় কোনো কোনো ইনসেক্টে পিচ্ছি অবস্থা আমরা চিনতেই পারি না, যেমন বাটারফ্লাই, মথ, এরা ছোট অবস্থায় ক্যাটারপিলারের মতো, হ্যাঁ, কোনো লেগস নাই, কোনো সুন্দর উইংস নাই, কিচ্ছু না, পোকার মতো, বড় হলে চিনতেই পারতেছি না, আরে এটাই ছোট অবস্থা এরকম ছিল। সো বডিটা একটা ম্যাসিভ চেঞ্জ এর ভিতর দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল মেটামরফোসিস। আর লাস্টে আমরা বলবো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার অফ অ্যাকাইনোডার্মাটা, উইচ ইজ ওদের বডিতে ওরাল এবং অ্যাবোরাল দুটা সারফেস পাওয়া যায়। এর মানেটা হচ্ছে এইটা, আমরা যদি একটু খেয়াল করি স্যার, ওরাল সারফেস, এই যে ওদের বডির যে নিচের সারফেসটা, এখানে মাউথ পাওয়া যায়। সো মাউথকে আমরা বলি হচ্ছে ওরাল। 90-এ আপনারা পড়ে আসছিলেন যে মাউথ ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি। সো যেই সারফেসে মাউথ পাওয়া যায় ওই সারফেসকে আমরা কি বলবো? ওরাল সারফেস। আর ওরাল সারফেসের অপোজিটকে, নর্মালের অপোজিট যদি হয় অ্যাবনর্মাল, তাহলে ওরাল সারফেসের অপোজিট সারফেসকে আমরা বলবো হচ্ছে অ্যাবোরাল সারফেস। এখানে ছবিতে আমি একটা জিনিস দেখাই দিই, খেয়াল করেন, এই যদি ওদের টিউব ফিট হয়, আমরা একটু আগেই বলে আসছি টিউব ফিট, এগুলো কিন্তু কী পাচ্ছি আমরা? ওরাল সারফেসেই পাচ্ছি। এছাড়াও ওরাল সারফেসে এরকম করে এই যে লাইনটা খেয়াল করেন, এই লাইনের নাম হচ্ছে অ্যাম্বুল্যাক্রাল গ্রুভ। সো অ্যাম্বুল্যাক্রাল গ্রুভ নামে ওরাল সারফেসে 1, 2, 3, 4, 5 5টা গ্রুভ, মানে হচ্ছে নিচু গর্তর মতো এরিয়া পাওয়া যায়, লাইন পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এটা বললাম যে এই যে 5 অ্যাম্বুল্যাক্রাল গ্রুভস অন ওরাল সারফেস, নো সার্কুলেটরি অর্গান, বাট হিমাল এবং পেরিহিমাল, ওদের আমাদের মতো কোনো সার্কুলেটরি সিস্টেম নাই, হার্ট, তোমার হচ্ছে ব্লাড ভেসেল এরকম নাই, বাট একটু এক্সট্রা অর্ডিনারি একটা ব্যবস্থা আছে, এটার নাম হিমাল অ্যান্ড পেরিহিমাল সিস্টেম। আর লাস্টে হচ্ছে ওরা যারা হচ্ছে, ওরা যেহেতু অ্যাকোয়াটিক, কমপ্লিটলি অ্যাকোয়াটিক অ্যানিমেল, কমপ্লিটলি এক্সক্লুসিভলি ওরা ম্যারিন অ্যানিমেল, ওরা ওদের স্কিনে থাকা যে গিলস দিয়ে ওরা আসলে ওরা ওদের রেসপিরেশন কমপ্লিট করে। তাহলে এই ছিল আমাদের টোটালটা। আই থিঙ্ক এটা দিয়ে আপনার হচ্ছে সমস্ত কিছু আপনাদের 1 থেকে 8 নাম্বার ফাইলামের আন্ডারে যা কিছু পড়া লাগবে সব কিছু কমপ্লিট হয়ে গেল। আমি এই নোটটা আমাদের ওয়েবসাইট যেটা আছে ওখানে আমি পিডিএফ করে দিয়ে দিব, আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।